এই বিয়ে করব না। আমাকে যেতে দেন। আমি আর কোনোদিন এখানে আসবো না। প্লিজ আমাকে যেতে দেন। চিৎকার দিয়ে কান্না করেও লাভ নাই। একবার যখন আমার তোকে পছন্দ হয়েছে তখন তো আমাকে বিয়ে করতেই হবে। আর যদি না করস, বেশি বুঝলে এই লোকটার অবস্থা দেখছস, ওই রকম করে টুকরো টুকরো করে মাগুর মাছকে খাওয়াবো। আপু, আমি আপনার ছোট ভাইয়ের মতো। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আপনার কি অন্যায় করছি বলেন? চুপ! কিসের ছোট ভাই? তুই নিজে এখানে এসেছিস আমাকে বিয়ে করার জন্য, তাহলে এখন বিয়ে কেন করবি না? শোন, তুই এসেছিস নিজের ইচ্ছে, এখন থাকবি নাকি যাবি সেটা আমার ইচ্ছে। কাজে বিয়ে পড়ানো শুরু করুন। আপু, আমাদের ছেড়ে দেন। আমরা বুঝতে পারি নাই আমাদের সাথে কি আপনার যাই বলেন। আমরা তো পড়ি ক্লাস 10-এ, সেখানে আপনার সাথে বিয়ে হইলে কি আমাদের সাথে মানাবে? এই তুই চুপ কর। আপু তোরটাকে সামলা, না হইলে খুন করে ফেলবো কিন্তু। আই, চুপ কর। বিয়ে করতে এসেছিস, বিয়ে তো করতে হবে। কাজী, বিয়ে পড়ান তাড়াতাড়ি। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আরুষ কান্না করতে লাগলো। রাকিব রাইসার বিয়ে পড়ানো শেষ হইলে আরুষের রাত তিশার পালা আসলো। আরুষ কবুল বলতে না চাইলে তিশার ভাই বন্দুক আরুষের মাথায় ঠেকিয়ে বলল, কবুল বলবি নাকি লাশ হবি বল? আরুষ ভাই কবুল বলতে লাগলো। দুজনে বিয়ে পড়ানো শেষ হইলে তিশা আরুষের গলা ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাইসা রাকিবকে নিয়ে গেল। তিশা আরুষকে রুমে নিয়ে গিয়ে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, এই চুপ, একদম চুপ। কান্না করলে মুখে মেরে মুখ ভোতা করে দেব। ছেলে হয়ে এত কান্না করস কেন? শোন, আমার কথা মতো চলবি তো ভালো থাকবি, আমার বিরুদ্ধে যাবি তো লাশ হয়ে বাসা থেকে বের হইবি। এখন নিজে ডিসিশন নে, কি করবি? আমি আপনার কথা মতো শুনবো। গুড। আমার মাথা অনেক ব্যথা করছে, মাথায় হাত বুলিয়ে দে। তিশা আরুষের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আরুষ চোখ মুছতে লাগলো আর তিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিশা বিরক্ত হয়ে বলল, এই কান্না থামাতো, ঘুমাতে দে। আর মনে মনে যদি ভাবস পালাবি, তাহলে জীবনের বড় ভুল করবি। কেউ এখানে ঢুকলে আমরা না চাইলে বের হতে পারে না। সো এইসব মাথায় নিয়ে আসিস না। এখানে কিভাবে থাকবি সেটাই মাথায় গেঁথে রাখ। আচ্ছা, আপনি কোন হিসাবে আমাকে বিয়ে করলেন? বিয়ে করার জন্য এসেছিস তো বিয়ে করছি, সমস্যা কোথায়? আমি এতিম। আমাকে এখন থেকে যেতে দেন প্লিজ। সব জানি, এই জন্য তো তোকে বিয়ে করলাম। তুই মরলে কেউ খোঁজ নেবে না। আর বকবক করিস না, মাথা ব্যথা করছে। ভালো করে টিপে দে। তিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, উফ, লোভ কেন করতে গেছিলাম। রাকিবের বাচ্চা নিজেও ফাঁসলো, আমাকেও ফাঁসালো। খবরের কাগজের বিজ্ঞাপন দেখে না আসলে ভালো হইতো। কেন যে ঘর জামাই থাকতে চাইলাম। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে দেখে তিশা ঘুমিয়ে গেছে। আরুষ আস্তে আস্তে তিশাকে বালিশে শুইতে খাট থেকে নামলো। আরুষ রুম থেকে বের হয়ে নিচের দিকে তাকিয়ে দেখে চারিদিকে বডিগার্ড দিয়ে ভরা। রাকিব রুম থেকে বের হতেই আরুষকে দেখে তাড়াতাড়ি আসলো। আরুষ রেগে রাকিবকে মারল। রাকিব বলে ওঠে, আমাকে মারছিস কেন? আমি কি জানতাম এই ফ্যামিলি একটাই মাফিয়ার ফ্যামিলি? শোন, এসব প্ল্যান করা ওরা দুই বোন অনেক আগেই আমাদের চয়েস করে রাখছিল। আমাদের চয়েস করে রেখেছিল। আর আমাদের রনি ফাঁসিয়েছে। এর বিনিময়ে ওই 5 লাখ টাকা নিয়েছে। ওই আমাকে বেশি বেশি আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। এখান থেকে যদি একবার বের হতে পারি, ওকে আমি খুন করে ফেলবো। বাট তুই এইসব কিভাবে জানলি? রায়সা বলেছে, বাট রায়সা তোর বইয়ের মতো ভয়ঙ্কর না। ওই মোটামুটি ভালো আছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিস নাকি? হুম। বুঝলাম না। আমাদের বিয়ে করলো বাসর ঘরে, এটা কেমন হইল? দুইজন ঘুমিয়ে গেল। আসলে আমাদের বিয়ে করেছে ওদের কাজের লোক হিসেবে কাজ করানোর জন্য। রায়সা আমার কাছে আসতে চাইছিল, পরে নিচ থেকে দূরে সরিয়ে গিয়ে বলে, আমি ছোট তাই জোর করলো না। আর একটু বড় হইলে নিজের অধিকার বুঝে নিবে। কোলে মাথা দিলে আমি হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। শালা, নিজে ভালো বউ পাইছস আর আমারটা পিস্তল ধরে কোথায় কোথায় রাগ দেখায়। কেউ আসছে, রুমে যা। আমিও গেলাম। রাকিব তাড়াতাড়ি রুমে চলে গেল। আরুষ রুমে গিয়ে দেখে তিশা রেখে তাকিয়ে আছে। আরুষ ভয়ে ঢোক গিলতে লাগলো। তিশা বলে ওঠে, আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে পালানোর প্ল্যান করলি নাকি? না, পানি পিপাসা পেয়েছে। রুমে তো কোনো পানি নাই, কোথায় থেকে নিয়ে আসবো বুঝতে পারছি না। ওইদিকে তাকা, মিনি ফ্রিজ আছে, ওইটার ভেতরে সব পাবি।
নিজে পানি খা আর আমাকে ড্রিঙ্কস দে। আরুষ ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে রেখে দিল। তিশা বলে ওঠে, ওই বোতলটা নিয়ে আয়। এইটা তো লাল পানি। লাল পানি মানে? কিছু না। তাড়াতাড়ি নিয়ে আয়। আরুষ বোতলটা এগিয়ে দিলে তিশা ঢকঢক করে খেতে লাগলো। আরুষ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। তিশা বলে ওঠে, খাবি নাকি? না, এইসব আমার সহ্য হয় না, বিচ্ছিরি গন্ধ। খা, মজা পাবি। তিশা আরুষকে জোর করে খাওয়াই দিতে যাবে, সাথে সাথে আরুষ তিশার দুহাত ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। তিশা চোখ বড় বড় করে নিল। আরুষের গন্ধে বমি আসতে লাগলো। 2 মিনিট পর ছেড়ে দিয়ে কিছু বলবে তার আগেই তিশা আরুষকে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আরুষকে কিস করতে লাগলো। আরুষের শার্ট খুলে ফেলে দিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। আরুষ ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। তিশা রেগে গলা চেপে ধরে বলল, আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, একদম মেরে ফেলবো বলে দিলাম। আরুষ তিশার হাল ছড়িয়ে দিয়ে কাশতে লাগলো। তিশা আরুষকে আদর করতে লাগলো। আরুষ নিজেকে কন্ট্রোল করতে না পেয়ে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুজন আস্তে আস্তে সুখের সাগরে ভেসে গেল। তিশা ক্লান্ত হয়ে আরুষের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আরুষ তিশার চুলগুলো মুখ থেকে সরিয়ে দিতে লাগলো। তিশা আরুষের মুখে মুখ তুলে বলতে লাগলো তিশা আরুষের দিকে মুখ তুলে বলতে লাগলো, তোকে বিয়ে কেন করছি শুনবি? কেন করছেন শুনি? নিজেকে হিফাজত করার জন্য। অন্য কারোর সাথে করতে গেলে ব্ল্যাকমেইল করতে চাই, যেটা বিরক্তিকর। তার থেকে স্বামী থাকলে যখন ইচ্ছে আদর পাওয়া যাবে, ব্ল্যাকমেইল করার কোনো সুযোগও নাই। কয়জনের সাথে এসব করছেন? তোর দেখে কি মনে হয়? আমি এসব বুঝি না। বুঝবিও না, চুপ করে থাক, ঘুমাবো। এইবার যদি উঠোস তাহলে তোর কপালে দুঃখ আছে, একটু ঘুমাতে দে। ওকে, ঘুমান। আরুষের হাত মাথায় দিলে আরুষ মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিশা ঘুমিয়ে গেলে আরুষ আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে দেখে তিশা চুল শুকাচ্ছে। আরুষ উঠে তিশার দিকে তাকিয়ে বলল, কোথাও যাবেন নাকি? কোথায় যাবেন? তোকে বলতে হবে নাকি? না, আচ্ছা, আমি বস্তিতে যাব। আমার জামা কাপড় কিছু তো নাই। ওইখানে দেখ ফোন আছে, অর্ডার করে ফেল। যা মন চাই কিনে ফেল, বাট বাইরে যাওয়া লাগবে না। আমি অর্ডার দিতে পারি না। ভাবিকে বলে দিয়ে যাব, ওই করে দিবে। আপাতত গোসল করে আমার টি শার্ট প্যান্ট পরে নে। ধুর, মেয়েদের শার্ট প্যান্ট আমি কেন পরবো? তাহলে উলঙ্গ হয়ে থাক। রাগী লোক নিয়ে তাকালে আরুষ ভয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বেছে বের করে গোসল করতে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে নিল। নিচে গিয়ে দেখে তিশা ওর 3 ভাই রাইসা দাঁড়িয়ে আছে। রাইসা রাকিবের গালে হাত দিয়ে বলল, সাবধানে থেকো, আর যা লাগে ভাবিদের বলো। আমি যদি শুনি তুমি পালানোর চেষ্টা করেছো, তাহলে কিন্তু বুঝতে পারছো কি করতে পারি। আপনি সাবধানে থাকেন, আর আমি পালাবো না। আমাকে নিয়ে চিন্তা করেন না, আর সময় হলে কল দিবেন কিন্তু। ঠিক আছে। রাইসা রাকিবের কথাবার্তা দেখে আরুষ ভুরু কুচকিয়ে থেকে দেখতে লাগলো। তিশার ভাইরা বের হয়ে গেল। রাইসা রাকিবকে জড়িয়ে ধরল। তিশা আরুষের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে থাকলো। আরুষ কিছু বলল না। রাকিব রাইসার কপালে চুমু দিয়ে বলল, আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। রাইসা রাকিবকে ছেড়ে দিল। তিশা রেগে আরুষের দিকে ফুলদানি ছুঁড়ে মারল। আরুষ ক্যাচ ধরে ফেল। আরুষ বলে ওঠে, রাগ দেখানোর কি আছে? আমি আপনাকে ভালোবাসি না। আমি এসব ন্যাকামি করতে পারি না। আমরা ন্যাকামি করছি? অবশ্যই, লজ্জা বলে একটা কথা আছে। এখানে আপনার ভাবিরা আছে, আরো কত বড় মানুষ আছে, তাদের সামনে জড়িয়ে ধরে ন্যাকামি করছেন। একটু লজ্জা শরম পালেন? আরুষের কথা শুনে রাইসা রেগে গেল। তিশা রাইসাকে থামিয়ে আরুষের পায়ে লাথি মেরে ফেলে দিয়ে গলায় পাড়া দিয়ে বলল, আমার বোনকে ন্যাকামি বলার সাহস তোকে কে দিয়েছে? খুব সাহস বেড়ে গেছে তাই না? অতিরিক্ত কথা বলবি তো জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। রাকিব বলতে লাগলো, জান, আপুকে আরুষকে ছাড়তে বলো না, ওই আমার বন্ধু হয়। ওকে মারতে না করো প্লিজ। রাকিব রাইসার গলা জড়িয়ে ধরে অসহায়ভাবে বলে। রাইসা বলে, ছাড় তিশা। তিশা আরুষের পেটে লাথি দিয়ে বলে, সাবধানে কথা বলবি, মুখ থেকে বেশি কথা বের করবি তো পেটের নাড়ি ভুড়ি বের করে দিব। চল। তিশাকে টেনে নিয়ে গেল। তিশা রাইসা চলে গেল। তিশার ছোট ভাবি এসে আরুষকে ধরে সোফায় বসিয়ে দিল। রাকিব রাগী লুক নিয়ে বলল, আমরা ন্যাকামি করছিলাম, মার খাইলে ভালো লাগলো তো, তাই না?
আরুষ পেট চেপে ধরে আরেক হাত দিয়ে ঠোঁটে রক্ত মুছতে লাগলো আর বলতে লাগলো, তোর মতো এত ন্যাকামি আমি পারি না। মার খাওয়া ভালো, মিথ্যা অভিনয় করতে পারবো না। চল ছাদে যাই। ছাদে কেন যাব? ছাড়ো এখান থেকে। তোমরা চাও আমি তোমাদের জন্য চা নিয়ে আসি? আরুষ কিছু বলার আগে রাকিব টেনে নিয়ে গেল ছাদে, নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে দিয়ে বলল, হালা, তোর মনে হয় আমি ওই গুন্ডাকে ভালোবাসি? তোর কি মনে হয় ভাবিরা তাদের স্বামীকে ভালোবাসছে? কখনোই। কি বলতে চাস? এই নাও দুজন চা। রূপা দুজনকে চা দিলে রূপা ওদের সামনে দাঁড়িয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, শোনো, এক সময় আমিও তোমার মতো ছিলাম। এইসব ভালো লাগতো না, ন্যাকামি অসহ্য লাগতো। যাকে ভালোবাসি না তার সাথে কেন ন্যাকামি করতে যাব? অনেক মারও খেয়েছি, এখন নিজেকে ঠিক করে নিয়েছি। ওদের ভাই বোনদের মতো চললে তোমাদের কোনো সমস্যা হবে না। যতই ওদের পিছনে লাগবে ততই মার খাবে, এখান থেকে পালানোর ক্ষমতা হবে না। তাই ওইসব বাদ দিয়ে বিয়ে যখন হয়ে গেছে ওদের সাথে মিলিয়ে চলার চেষ্টা করো। নিজের জীবন বাঁচাতে অন্তত অভিনয় করো। যাই হোক, আমাকে তোমাদের সব কিছুর অর্ডার করে দিতে বলেছে, তাই এগুলো দেখো। রাকিব আরুষের দিকে ফোন এগিয়ে দিলে আরুষ রেগে দামি দামি শার্ট প্যান্ট জুতো যা মন চাইলো সব অর্ডার করে দিল। আরুষের কাণ্ড দেখে রূপা হাসতে লাগলো আর বলল, তোমার মতো সেম কাজ আমিও করতাম। ওদের এসব কিছু আসে যায় না, ওদের টাকার অভাব নাই। আরুষ কিছু না বলে চলে গেল। রূপা সব অর্ডার দিয়ে দিল। রাকিব বলে ওঠে, ওই আরুষের বাচ্চা ঘাটটেরা, বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু মারগুলো খেত না। তোমার বুদ্ধি আছে, ওর ভিতরে বাচ্চাদের স্বভাব যায় নাই। রক্ত বেশি গরম, আর যার কপালে পড়েছে কি বলবো, মার খেতে খেতে সোজা হয়ে যাবে। তোমার ভাগ্য ভালো, রাইসার কপালে গিয়ে পড়ছো। রাইসার সাথে এমন ভাবে থাকো, ওই অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। ওই একটু আনন্দ খুঁজে, এইসব অশান্তিও চায় না। ওর সাথে যত ভালোভাবে মিশতে পারবে তত ওর প্রিয় হতে পারবে। দেখা যাক। রূপা রাকিব কথা বলতে লাগলো। এইদিকে আরুষ রাগে খাটের উপর বসে চাদর খামচি দিয়ে ধরে থাকলো। আরুষ ভাবতে লাগলো, মেয়ে মানুষ, বেশি পাওয়ার দেখাস, পেটে একটা লাথি মারলে হসপিটালে ভর্তি হইতে হবে। আর সেখানে এসেছে বেশি রাগ দেখাতে। যত সব, ভাগ্য এত খারাপ, বাবা মায়ের মুখ কখনো তো দেখি নাই। বিয়ে হইল, তাও আবার ফালতু মেয়ের সাথে। আরুষ কথাগুলো ভাবতে লাগলো। খাট থেকে উঠে বারান্দায় গেল। বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। একটার দিকে আরুষ বারান্দায় বসে আছে। গাড়ির আশা দেখে আরুষ মনে মনে বলতে লাগলো, এসেছে ফালতু মাইয়া। ওই ছেলেটাকে তিশাকে জড়িয়ে ধরে আছে। আরুষ তাড়াতাড়ি করে নিচে গেল। নিচে গিয়ে ছেলেটার কাছ থেকে তিশাকে নিলে ছেলেটা বলে, কে রে তুই? আমার কাছ থেকে ওকে নিলি কেন? আমার বউ, আমি কি করব সেটা আমার ব্যাপার। তুই যা এখন থেকে। তোর সাথে বিয়ে হয়েছে। বাবু, চকলেট খাবি? রনির কথা শুনে আরুষের রাগ হইলে পায়ের মাঝখানে শট মেরে ফেলে দিয়ে বলল, নেশা খরচ, যা এখন থেকে। আরুষ তিশাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রনি মারতে চাইলে বডিগার্ড রনিকে বের করে দিল। তিশা নেশায় আবল তাবল বকতে লাগলো। আরুষ বোঝার চেষ্টা করলো কি বলছে, বাট বুঝতে পারলো না। তিশাকে রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিল, শুকলে দিল, ভালোভাবে খাটে শুয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে বারান্দায় গিয়ে বসে থাকতে থাকতে ভাবতে লাগলো। কি বাল খায় বিচ্ছিরি গন্ধ। আরুষ চোখে ঘুম ঘুম ভাব হলে আরুষ রুমে গেলে দেখে তিশা পড়ে যেতে নিবে। সাথে সাথে আরুষ তিশাকে টেনে মাঝখানে রেখে দিয়ে এক সাইডে শুয়ে পড়ল। তিশা আরুষকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। আরুষ সরিয়ে দিতে গিয়েও পারল না। আরুষ অনেক কষ্টে ঘুমানোর চেষ্টা করতে করতেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে তিশা ভুরকুচকে তাকিয়ে আছে। আরুষ বলে ওঠে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? তুই আমার ফ্রেন্ডকে রাতে মারছস কেন? মারছি। এখন মারবেন নাকি? মারছস? আপনাকে জড়িয়ে ধরেছিল, ভালো লাগে নাই তাই মারছি। আর বেশি কথা বলে আমি নাকি বাচ্চা, আমাকে চকলেট দিবে তাই তাই রাগ হয়েছিল। তো আপনি মারবেন নাকি? মারেন, মার ছাড়া তো কোনো কিছু পারেন না। তিশা কিছু না বলে আরুষকে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে শুয়ে থাকলো। আরুষ বেশ অবাক হয়ে গেল। আরুষ বলল,
কি ব্যাপার, মারা বাদ দিয়ে জড়িয়ে ধরে আছেন কেন? তুই কি চাস মার খাইতে? কে চায় মার খেতে? তাহলে চুপচাপ শুয়ে থাক। আমি শুয়ে থাকবো না, আমি বস্তিতে যাব। আমার বইগুলো নিয়ে আসতে হবে। যেতে হবে না, বডিগার্ড নিয়ে এসে দিবে। আমি কি স্কুলেও যেতে পারবো না নাকি? বডিগার্ড স্কুল করে আসবে নাকি? টিউশনের মাস্টার রেখে দিব। আর বেশি বুঝলে পড়াশোনা বাদ। আরুষ কিছু বলল না। তিশা আরুষকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। আরুষ বলে ওঠে, ওহ, ছাড়েন তো, এত শক্ত কেন? হাত না যেন পাথর, দম বন্ধ হয়ে আসছে। চুপ করে শুয়ে থাক, নড়াচড়া করলে এর চেয়ে বেশি জোরে চেপে দিব। ওঠেন তো, ক্ষুধা লাগছে অনেক। তুই রাতে আমাকে কোলে করে নিয়ে এসেছিস। হুম। পিচ্চি হইলে কি হবে, শক্তি আছে ভালো। আমি কি মেয়ে মানুষ নাকি যে আমার শক্তি থাকবে না? তাই? হুম। আচ্ছা, আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে চল। নিজে হেঁটে যান। যা বলি তাই কর। আরুষ উঠে পড়লে তিশা বাচ্চাদের মতো আরুষের দিকে হাত এগিয়ে দিল। আরুষ কোলে তুলে নিল। তিশা আরুষের গলা জড়িয়ে ধরে মিটিমিটি হাসতে লাগলো। আরুষ ওয়াশরুমে নিয়ে গেল। আরুষ দাঁত ব্রাশ করতে লাগলো। তিশাও দাঁত ব্রাশ করতে লাগলো। দুজন ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। দুজন নিচে গেল। তিশার বড় ভাই সোহাগ বলে উঠল, আরুষ, তুমি নাকি রনিকে মেরেছো? কি? রনিকে মেরেছে মানে? তুই এখনো ওকে আস্ত রাখছস? এই ছেলের দিকে বেশি সাহস। কেন মেরেছো? আরুষ ভয়ে ঢোক গিলতে লাগলো। আরুষ ভয়ে ভয়ে বলে, আমার বউকে বাজেভাবে কেউ ধরলে আমি তাকে মারবো। আরুষের কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকালো। সোহাগ হেসে ফেল। ও আচ্ছা, এই ব্যাপার, ভালো করেছো। বাট গতকাল না সবার সামনে বললি তুই তিশাকে ভালোবাসিস না? হঠাৎ করে ভালোবাসা কই থেকে আসলো? হ্যাঁ, ভালোবাসি না, বাট উনি আমার স্ত্রী। ওনাকে ভালোবাসি আর না বাসি, ওনার গায়ে অন্য কোনো পুরুষ হাত দিলে তার খবর আছে। আমার স্ত্রী আমি ধরবো, অন্য কাউকে ধরতে দিব না। হিসাব শেষ। তোমার তো দেখি অনেক সাহস, আমাদের সামনে বলছো আমার বোনকে ভালোবাসো না। যা সত্যি তাই বলছি। এতে মারলে মারেন, ওইসব দেখে আমি ভয় পাই না। মায়ের উপরে তো আর কিছু করতে পারবেন না, একদিন মরা লাগবেই। এসব নিয়ে আর আমি ভয় পাই না। তাই নাকি? ভাইয়া, এটাকে তাড়াতাড়ি মাছের খাবার বানিয়ে দিও তো। তিশার কথা শুনে সবাই হেসে দিল। আরুষ বলে ওঠে, এখানে হাসার কি হলো? ঘোড়ার ডিম হয়েছে। আন্টি, খেতে দেন তো, অনেক ক্ষুধা লাগছে। সবাইকে খেতে বসতে বলে। সবাই কি বসলো, চেয়ার টেনে বসলো। রাইসাকে রাকিব খাওয়াই দিতে লাগলো। তিশা আরুষের দিকে তাকালে আরুষ কিছু না বলে খেতে লাগলো। তিশা খাবার খেয়ে নিল। তিশা বলে উঠল, আপু, ওই সাইডে তুই দেখে আসিস, আমি আজকে ভার্সিটিতে যাব। আমারও যাওয়া লাগছিল। রাইসার কথা শুনে ছোট ভাই বলে ওঠে, তোরা যা, আমি দেখে নিব। তিশা রাইসা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল। আরুষ খাবার খেয়ে ওপরে চলে গেল। খাটে বসলে তিশা রেডি হতে লাগলো। আরুষের দিকে তাকিয়ে বলল, এখানে কি কি করস সব আমার কানে আসে। ভাবিদের থেকে দূরে থাকবে বলে দিলাম। ভাবিরা কি করছে যে ওনাদের থেকে দূরে থাকা লাগবে? আমার পছন্দ না, তাই থাকবি না। আমি আপনার সাথে যাব। বাসায় একা থাকতে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসছে। আমি এভাবে বাসায় থাকতে পারি না। ল্যাপটপ চালাতে পারস, ফোনও চালাতে পারস না, আবার তো ল্যাপটপ। আচ্ছা, আজকের মতো থাক, আমি এসে তোকে নিয়ে বের হব। ঠিক আছে। তিশা চলে গেল। আরুষ বারান্দায় বসে থাকলো। দুপুরের দিকে তিশা পাশে আসলে দেখে আরুষ উপর হয়ে শুয়ে আছে। তিশা বলে ওঠে, আরুষ, আরুষ ঘাড় ঘুরিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, কি? সারাদিন রুমে কি করস? খাবারও নাকি খাস নাই? ক্ষুধা লাগে নাই, খাই নাই। আর তুমি করে ডাকতে পারো না, তুই তুই করো কেন? আমার যেটা ভালো লাগবে তাই বলবো, তোর কোনো সমস্যা আছে? আরুষ কিছু বলল না। তিশা ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে বের হইল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে হেয়ার ড্রাই করতে লাগলো। আর আস্তে আস্তে তিশার পিছনে দাঁড়িয়ে পিছন থেকে পেটে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরে। গাড়ি কিস করলে তিশা চমকে ওঠে। আরুষের দিকে ঘুরে বুড়ো কুচকে তাকে কিছু বলবে, তার আগে আরুষ তিশার ঠোঁট জোড়া নিচে দখলে নিয়ে নিল। হঠাৎ করে রাইসা রাকিব রুমের ভিতরে ঢুকতেই রাইসার কণ্ঠ শুনে আরুষ তাড়াতাড়ি করে তিশাকে ছেড়ে দিয়ে তিশার সামনে দাঁড়িয়ে পড়ল। রাকিব, তুই বের হয়ে যা। ওই, ও কেন বের হবে? পরে আসুক।
রাইসা কিছু বলার আগেই রাকিব বলল, আমার বউ আসে, তোর বউকে দেখার কোনো ইচ্ছে আমার নাই, তাড়াতাড়ি পোশাক পরে নিতে বল। রাকিব কথাটা বলে বের হয়ে গেল। রাইসা রাকিবের কথা শুনে বুঝতে পেরে কিছু না বলে তিশাকে বলল, বের হবি কখন? আমরা রেডি, তো রেডি হয়ে নে তাড়াতাড়ি। তুমি যাও, আসছি। আর এখন থেকে রুমে আসার আগে নক করে এসো তো। তিশার কথা শুনে রাইসা কিছু না বলে চলে গেল। আরুষ খাটে বসলো। তিশা আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আরুষ তিশাকে বলল, আচ্ছা, তোমাদের ভাই বোনকে দেখছি, তোমাদের বাবা মা নাই? আছে। ওনারা তোমাদের সাথে থাকে না? না, ওনাদের আমরা ঘৃণা করি। ওনাদের সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করবে না। যাও, রেডি হয়ে নাও। আরুষ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিল। তিশা আরুষের দিকে তাকিয়ে থাকলো। আরুষ বলল, আমার হয়ে গেছে, চলো। আরুষ তিশা বের হয়ে গেল। রাকিব রাইসা ওদের দিকে বের হলো। চারজন গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আরুষ শীষ বাজাতে লাগলো। রাকিব তাল মিলিয়ে শীষ বাজাতে লাগলো। তিশা ধমক দিয়ে বলল, এই চুপ কর, মাথা গরম করিস না। দুজন চুপ হয়ে গেল। আরুষ বাহিরের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। তিশা একটা রেস্তোরাঁর সামনে থামাতে বলল। চারজন নেমে রেস্তোরাঁর ভিতরে গেল। তিশা দুজনকে অর্ডার করতে বলল। আরুষ ভালোভাবে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। তিশা আরুষের মতিগতি দেখে বলল, শীষ বাজিয়ে কি বোঝালি? সব জানি। আর ওই দিকে দিয়ে দেখ, নিচে তোদের জন্য কি অপেক্ষা করছে। মানে? দেখে আয়। আরুষ জানালার কাছে দাঁড়ালে চমকে গেল। চারিদিকে বডিগার্ড দাঁড়িয়ে আছে। আরুষ চুপচাপ চেয়ারে গিয়ে বসলো। তিশা শীষ বাজিয়ে ওদের বোঝাতে লাগলো। আরুষ চমকে গেল। তিশা হেসে বলল, এইসব ল্যাঙ্গুয়েজ আমিও জানি বলে। আরুষ কিছু বলল না। খাবার আসলে সবাই একসাথে বসে খেতে লাগলো। খাওয়া শেষ হলে বিল দিয়ে বের হয়ে গেল। সারাদিন ঘোরাঘুরি করতে লাগলো। রাত 10টায় বাসায় ফিরে আসলো। আরুষ রাকিব একসাথে উপরে উঠতে উঠতে বলল, এ জীবনও পালানো যাবে না। এভাবে কি এখানে পচে মরবো নাকি? বের তো হতেই হবে। আজ কত সুযোগ ছিল, সেখানে ওদের লোক আছে, আর পালালেও আবার ধরে নিয়ে নিয়ে আসবে। তাহলে আর কি, যেমন আছে মেনে নেওয়া ভালো। তুই বলেছিস এসব? হ্যাঁ, তাছাড়া উপায় তো দেখছি না। রাকিব কিছু বলার আগেই রাইসা রাকিবের হাত ধরলে রাকিব চুপ হয়ে গেল। আরুষ তিশার দিকে তাকালে তিশা মুচকি হাসি দিল। আরুষ রুমে চলে গেল। রুমে গেলে তিশা দরজা লাগিয়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে লাগলো। আরুষ তিশাকে বলতে লাগলো, এভাবে তাকিয়ে আছো কেন? তিশা বেল্ট খুলে আরুষের কোনো কথার উত্তর না দিয়ে মারতে লাগলো। আরুষ ব্যথায় চিৎকার করতে যাবে, সাথে সাথে তিশা মুখে রুমাল দিয়ে মারতে লাগলো। আরুষ বাধা দেওয়ার চেষ্টা করতে গেলে তিশা লাথি মেরে ফেলে দিয়ে মারতে লাগলো। মারতে মারতে আধমরা করে বেল্ট ছুঁড়ে মেরে রেগে বলল, বলেছি না পালানোর চেষ্টা করবি না। ভালো ব্যবহার করছি জন্য মাথায় উঠে পড়ছস। কিছু বলি না দেখে একদম সাহস বেড়ে গেছে। কান খুলে শুনে রাখ, এই এলাকা আমার। তুই যেখানে পালিয়ে যাবি সেইখানেও আমার লোক আছে। তাই মাথা থেকে ফেলে দে এইসব, না হইলে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নে। আরুষ ব্যথায় ছটফট করতে লাগলো। মুখের ভিতর থেকে রুমাল বের করতে যাবে। তিশা সাথে সাথে হাতে পাড়া দিয়ে বলল, একদম আওয়াজ করবি না। এই পড়ে আসস এমন থাক। আরুষ ভয়ে কাতরাতে লাগলো। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আরুষ ওঠার চেষ্টা করতে লাগলো। উঠে গেলে হাতে ব্যথা পড়ে গেল। তিশা ওয়াশরুম থেকে বের হয়ে মুখ থেকে রুমাল বের করে কলার ধরে টান দিয়ে খাটের উপর ছুঁড়ে মেরে বলল। চুপচাপ শুয়ে থাক। আরুষ ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তিশা শার্ট প্যান্ট খুলে দিয়ে মারের জায়গায় মুখ লাগিয়ে দিতে লাগলো। আরুষ বলতে লাগলো, আপনি কি সাইকো নাকি? তিশা রাগী লোক নিয়ে তাকাতে আরুষ চুপ হয়ে গেল। তিশা মুখ লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ উঠে লাইট জ্বালিয়ে বলে, আমাকে মেরে ফেলার চিন্তা করছিস নাকি? আমি যদি ঘুম থেকে না উঠি, তোর সাথে যার যার সম্পর্ক আছে সবাইকে মরতে হবে। তোদের এতিমখানা জ্বলবে, বস্তি তার সাথে তোকে এমনভাবে মারবে তুইও কল্পনাও করতে পারবি না। সো মাথা থেকে এসব ছেড়ে ফেলে দে। তিশা উঠে একটা মেডিসিন নিয়ে এসে আরুষকে জোর করে খাওয়াই দিয়ে বলল, এখন ঘুমা, ব্যথা কমে যাবে। তিশা লাইট অফ করে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে তিশা দেখে আরুষের বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আরুষের মাথাটা বালিশে রাখতে গেলে আরুষ মুখের দিকে তাকাতেই নিজের অজান্তে তিশা আরুষের কপালে চুমু দিল। তিশা মনে মনে বলতে লাগলো,
উফ, রাগের বশে কেন যে মারতে গেলাম, না মারলে সোজাও তো হবে না। এভাবে ভালো ছেলের মতো থাকলে সমস্যা কি? যা চাইবি তাই তো পাবি। আমার কথা মতো চললে কি সমস্যা? থাকতো বস্তিতে, তার উপরও ভাব নেয়, মনে যাচ্ছে দেই একটা ঘুষি। তিশা মারতে যাবে, সাথে সাথে আরুষ দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে পড়ল। টেবিলের উপর থেকে ঢকঢক করে পানি খেতে লাগলো। আর তিশাকে দেখে কিছু না বলে খাট থেকে উঠে পড়ল। তিশা বলে উঠল, কি হয়েছে? এভাবে লাফ দিয়ে উঠলি কেন? কিছু না। আরুষ ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেল। তিশা ফ্রেশ হয়ে আরুষের পেছনে দাঁড়িয়ে পড়ল। আবার পালানোর চিন্তা করছিস নাকি? আরুষের রাগ হতে লাগলো। আরুষ রেগে তিশার দিকে তাকিয়ে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে পড়ল। পালানোর কোনো ইচ্ছে আমার নাই। আপনি আমার স্ত্রী না যে আপনার সেবা করব। আপনার কথা মতো চলবো, সিদ্ধান্ত নিয়েছি। আরুষের কথা শুনে হেসে তিশা আরুষকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে হালকা করে কিস করে পড়ল। এই তো মাথায় বুদ্ধি এসেছে। ভালোভাবে থাকবে তো ভালোবাসা পাবা, বেশি বুঝবে তো মরার দিন গুনবে। তুমি ডাক তো শুনতে ভালো লাগছে। তুমি ডাকলে হাজবেন্ড হাজবেন্ড ফিল হয়, আর আপনাকে বউ মনে হয়। তুই বললে মনে হয় আপনি সিনিয়র আপু। কি আমি তো রাপো? আরে না, যেমন লাগে সেইটা বলছি। ওকে, তুমি বলবো। আচ্ছা রুমে বসো, আমি ফ্রেশ হয়ে নিই। আরুষ বারান্দা থেকে বের হয়ে খাটে বসলো। তিশা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। দুজন নিচে চলে গেল। আরুষকে দেখে রাকিব চমকে গেল। রাকিব আরুষকে বলল, আরুষ, তোর হাতে ঘাড়ে মুখে দাগ কিসের? আপু, আপনি আরুষকে মারছেন? এই ছেলে বেশি কথা বলে, মার খাওয়ার যোগ্য। তোমার খাওয়া বাকি আছে। আমি কি করছি? কি করছো জানো না? তোমার বন্ধুর থেকে শুনে নিও। তুমিও যদি বেশি বোঝো, আমার বোনকে ঘরে বন্ধ করে রেখে তোমার সাইজ করে নিব। অতিরিক্ত বুঝো না। কি করছে রে? এত রেগে গেছিলি? বেল্ট দিয়ে বেঁচেছিস নাকি? গতকাল আমাদের সাথে ঘুরতে গেছিল, দুজন শীষ বাজানোর মধ্যে পালানোর চেষ্টা করছিল। ওরা নিজেদের বেশি চালাক মনে করে, এটা জানে না ওইসব প্যাটার্ন আমার আগে থেকেই জানা আছে। রাকিব ভয়ে ঢোক গিলতে লাগলো। রূপা সবাইকে খাবার খেতে ডাকলো। সবাই খাবার খেতে বসলো। আরও স্বাদ দিয়ে খাবার খেতে সমস্যা হতে লাগলো। তিশা প্লেটের খাবারগুলো খাওয়াই দিতে লাগলো। তিশা বলতে লাগলো, পাকনামি না করলে আজ এমন হইতো না। পাকনামি রেখে পড়াশোনায় মনোযোগ দাও, আর পালানোর চিন্তা বের করে দাও। আমার একটা ফোন লাগবে, সারাদিন বাসায় থাকা যায় না একা। যা লাগে সন্ধ্যায় এসে নিয়ে যাব, দেখে কিনে নিও। শুনছেন, আমাকে আজকে মার্কেটে নিয়ে যাবেন? আমার একটা রিং পছন্দ হয়েছে। রূপার কথা শুনে ওর হাজবেন্ড বলে, আমার আপাতত সময় নাই, রাতে নিয়ে যাব। আর তুমি একা গিয়ে কিনে তো নিয়ে আসতে পারো। রূপা বলে ওঠে। বড় ভাবির সাথে যাব। রূপার হাজবেন্ড অনুমতি দিলে রূপা খুশি হয়ে গেল। আরুষ খাবার খেয়ে উঠে রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাকিব রুমে এসে আরুষের পাশে বসলে রাকিব বলে ওঠে, আরুষ, এখান থেকে পালানো অসম্ভব। মেনে নেওয়া ভালো, আর পালিয়ে বা কি করব? না খেয়ে তো থাকতে হয়। কেউ কাজও দিতে চায় না, সেখানে এখানে আরামে আছি। ওদের রাগ না তুললে তো ওরা কিছু বলে না। হ্যাঁ, এই জন্য আমি আর পালানোর চিন্তা বাদ দিলাম। বাট এই তিশাকে আমি যদি সোজা না করতে পারি, আমার নামও আরুষ না। একটা জিনিস খেয়াল করলাম, যত ওকে টাচ করা যায় কিছু বলে না। গুন্ডা হইলেও বউ বউ ভাবটা ভালোই আছে। মানে? ঘোড়ার ডিম। আর তোর বউকে দূরে রাখোস কেন? ওদের মনের ভিতরে একবার জায়গা করে নেই, তারপর দেখাবো মজা। এই আরুষ কি জিনিস। আমার বউটা তোকে দেখতে পারে না। তোর বউয়ের কথা রাখ, আমার বউ দেখতে পারলে হবে। তুই ওর মনে জায়গা করে নেওয়ার চেষ্টা কর, আমি আমারটার মনে জায়গা করার চেষ্টা করতে থাকি। আচ্ছা থাক, কেউ আসছে। রাকিব চলে গেল। তিশা রুমে ঢুকলে রাকিব সাইড কেটে চলে গেল। তিশা আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হলে আরুষ তিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, যেখানে যান তাড়াতাড়ি আসেন। ভালোবাসা উতলিয়ে উঠছে কেন? একবার মার খেয়ে এই অবস্থা। আগে জানলে ভালো মতো ডোজ দিতাম। যাই হোক, টেবিলের উপরে মেডিসিন খেয়ে নাও, ব্যথা কমে যাবে। তিশার কথা শুনে আরুষ হাসি দিলে মনে মনে রাগ হতে লাগলো। আরুষ তিশাকে ছেড়ে মেডিসিন নিয়ে খেতে লাগলো। তিশা রেডি হয়ে চলে যেতে নিলে আরুষ তিশার হাত ধরে
টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু দিয়ে বলল, সাবধানে যাও। তোর এত কেয়ারিং ভালোবাসা বেশি সুবিধার লাগছে না, মনের ভেতরে খচখচ করছে। মেয়েদের এই একটা সমস্যা, ভালোবাসলেও দোষ, না বাসলেও দোষ। কয়টা মেয়ের সাথে প্রেম করছস? হাজারটা, যাও। তিশা চলে গেল। আরুষ পিছন থেকে মারতে গিয়েও মারতে পারল না। আরুষ বারান্দায় গিয়ে বসে থাকলো। রাতে তিশা নেশা করে আসলে আরুষ তিশাকে শুইয়ে দিল। আরুষের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে থেকে আরুষকে কাছে টেনে নিল। আরুষ বাধা দিতে গিয়েও দিল না, তিশার সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। সকালে ঘুম ভাঙলে তিশা নিজের দিকে তাকিয়ে আরুষের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে উঠে গোসল করতে চলে গেল। এভাবেই 1 বছর চলে গেল। কি হয়েছে, এত বমি করছো কেন? জানি না, বেশ কিছুদিন ধরে শরীরটা বেশি খারাপ লাগছে, ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা তাড়াতাড়ি চলো, কলেজে ভর্তি হয়ে হসপিটালে যাব। ওকে চলো। আরুষ তিশার সাথে বের হয়ে গেল। নিচে গিয়ে 4 জন খাবার খেয়ে বের হয়ে গেল। রাইসা রাকিবের কাঁধে মাথা রেখে বলল, বিশ্বাস করে কলেজে ভর্তি করতে যাচ্ছি। যদি মেয়েদের সাথে কোনো সম্পর্ক যোগাও, আমি যদি টের পাই তাহলে তোমার খবর আছে। বউ, আমি তো তোমাকে প্রমিস করছি, আর তুমি আমাকে কলেজে ভর্তি করতে এতদিন পর রাজি হয়েছো। এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আমি তোমার বিশ্বাস ভাঙবো না, প্রমিস। আপনি ভাঙার চিন্তায় আছেন নাকি? তোমার কি মনে হয় যদি বিশ্বাস না থাকে তাহলে ভর্তি করাও না? আমি তো তোমাকে সেই প্রথম বলেছিলাম, এরপর তো আর বলি নাই। তুমি নিজে থেকে ভর্তি করতে রাজি হয়েছো। আমি নিজে থেকে রাজি হয়েছি, তাই বলে আমার বিশ্বাস ভেঙে বসে থেকো না। ভর্তি হব না আঙ্কেল, সামনের হসপিটালে নামিয়ে দেন। থাপ্পড় খাবে, বেশি বুঝবে না। অনেক দিন ধরে মারি না তো, আবার সাহস বাড়ছে। আরুষ কিছু বলল না। 4 জন কলেজের সামনে গিয়ে নামলো। কলেজে গিয়ে 2 জনকে ভর্তি করে দিল। রাকিব ক্লাস করতে চলে গেল। আরুষ গেল না। তিশা বলে ওঠে, তুমি ক্লাস করো, যাও। না, তুমি অসুস্থ, চলো ডাক্তারের কাছে। সমস্যা নেই, রাইসা আপু তো আছে, তুমি যাও ক্লাস করো সবার সাথে। টেনশন হচ্ছে, চলো তো, ক্লাস পরের দিন করা যাবে। আর আমি অনলাইনে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। তুমি টাকা দিয়েছিলে, ওইটা দিয়ে ভর্তি হয়ে নিয়েছি। কি বলছো, টাকা দিয়ে পড়াশোনা করতে? চলো। চলো। আরুষের কথা শুনে তিশা বেশ ইমপ্রেস হয়ে গেল। আরুষের রাইসা তিশা কলেজ থেকে বের হয়ে গেল। 3 জন হসপিটালে চলে গেল। তিশা ডাক্তারের সাথে চলে গেল। আরুষ রাইসা বসে থেকে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার তিশা আসলে তিশার মুখ দেখে আরুষের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ডাক্তার আরুষ ডাক্তারের দিকে তাকিয়ে বলল, ডাক্তার, উনি ঠিক আছে? কি হয়েছে ওনার? বড় ধরনের কিছু না, তাই না? ডক্টর, কি হয়েছে ওর? তিশা ঠিক আছে তো? দুজনের উত্তেজিত দেখে তিশা ডাক্তার ফিক করে হেসে দিয়ে বলল, রাইসা ম্যাম, মিষ্টি খাওয়ান, আপনি খালামণি হতে যাচ্ছেন, ভয়ের কিছু নাই। ডাক্তারের কথা শুনে রাইসা খুশিতে তিশাকে জড়িয়ে ধরল। আরুষ থোয়া হয়ে গেল, চেয়ারে বসে পড়ল। রাইসা বলে ওঠে, ধন্যবাদ ডক্টর, আমরা তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম। রাইসা খুশি হয়ে ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে 3 জন হসপিটাল থেকে বের হয়ে গেল। তিশা আরুষের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এমন চুপচাপ হয়ে আছো কেন? তুমি কি খুশি নও? রাখ, খুশির খবর হোক বা না হোক, আমি খালামণি হব আমি তো ভাবতেই পারছি না। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। ভাইয়ারা জানলে কত যে খুশি হবে। আরুষ কথা বলছো না কেন? আরুষ কিছু না বলে তিশা হাত সরিয়ে দিল। তিশা আরুষের গালে হাত দিয়ে বলল, কি হয়েছে, চুপ করে আছো কেন? কিছু তো বলো। তুমি কি এই বাচ্চা চাও না? আরুষ কিছু বলল না। রাইসা গাড়ি থামিয়ে মিষ্টি কিনে নিল। বাসায় গেলে এত মিষ্টি দেখে সবাই অবাক হয়ে গেল। সোহাগ বলে ওঠে, কি ব্যাপার, এত মিষ্টি কেন? আর রাকিব কোথায়? রাকিবের কথা রাখো, ভাইয়া তুমি মামা হতে চলেছ, আমি খালামণি হতে চলেছি। রাইসার কথা শুনে সবাই খুশি হয়ে গেল। তিশা 3 ভাই তিশাকে জড়িয়ে ধরল। সবাই মিলে মিষ্টিমুখ করতে লাগলো। আর রাইসাকে সবাই অভিনন্দন জানাতে লাগলো। আর কিছু না বলে রুমে চলে গেল। সবাই বেশ অবাক হইলে তিশা সবাইকে বলল, আমি আসছি। তিশা রুমে গিয়ে দেখে আরুষ খাটের উপর বসে আছে। তিশা আরুষের সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, কথা কেন বলছো না? তুমি কি খুশি না? সবাই দেখো কত খুশি তুমি বাবা হতে চলেছো, অথচ তোমার মুখে কোনো হাসির ছোঁয়া পাওয়া যাচ্ছে না।
তিশা আর কিছু বলে আরুষটাকে চিল্লাইয়ে বলে, কি খুশি হব আমি বলতে পারো? তুমি একটা মাদক দ্রব্য আসক্ত একটা মেয়ে, যার ড্রিঙ্কস না করলে চলে না। সেই মেয়ের পেটে সন্তান দেখে আমি খুশি হব, যে এই দুনিয়ার আলো দেখার আগে মারা যাবে। তাকে নিয়ে কিসের স্বপ্ন দেখবো আমি? আরুষ কথাগুলো বলে খাটে বসে কান্না করতে লাগলো। তিশা আরুষের কথা শুনে কিছু না বলে সোফায় বসে পড়ল। আরুষ বলতে লাগলো, তুমি মানুষ হিসেবে মোটেও ভালো না। তুমি কখনো একটা ভালো মা হতে পারবে না। তুমি শুধু ভালো পারবে মারামারি করতে, শত্রুতা করতে। এর বাহিরে কিছু করতে পারবে না। পার্টি যত আসে সব করবে। নেশা তোমার প্রিয়, আর তুমি একটা পাথর মনের মানুষ। আরুষের কথা শুনে তিশার চোখ দিয়ে এই প্রথম পানি গড়িয়ে পড়তে লাগলো। তিশা চোখের পানি হাত দিয়ে মুছে বলল, আরুষ, আমি এতটা খারাপ মা হব না, এইভাবে বলো না। আমার ভালো লাগছে না, দেখো আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমিও দেখব তুমি কেমন মা হও। যদি তুমি আমার সন্তানকে সুস্থভাবে আমার কোলে দিতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি দুনিয়ার সব থেকে ভালো স্বামী হব। তুমি আমার সন্তানকে অন্য মায়েদের মতো ভালোবাসা দিতে পারবে তো? কেন পারবো না? আমি ওর মা। আমি মা হয়ে নিজের সন্তানের ক্ষতি হবে এমন কিছু নিশ্চয়ই চাইবো না। আরও একটা নারী সব কিছুতে খারাপ হতে পারে, মা হিসেবে সে কখনোই খারাপ হতে পারে না। দেখা যাবে কেমন মা হতে পারো তুমি। দেখে নিও। তিশা পেটে হাত দিয়ে বলতে লাগলো, বাবু, আমি তোমার ভালো মা হব। তোমার আব্বুকে দেখিয়ে দেব আমি খারাপ হতে পারি, কিন্তু মা হিসেবে বেস্ট মা হয়ে দেখাবো। আরুষ ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ল। আরুষের ঘুম আসলে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় আরুষ উঠে তিশাকে দেখে ড্রিঙ্কের বোতল সব ড্রিঙ্ক নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। আরুষ তিশার পিছন পিছন ওয়াশরুমে গেলে দেখে সব ফেলে দিচ্ছে। আরুষ মুচকি হাসি দিয়ে ওইখান থেকে চলে গেল। তিশা সব ফেলে দিল। আরুষ বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। আরুষের ফোনে নোটিফিকেশন আসলে আরুষ রুমে চলে গেল। তিশা ওয়াশরুম থেকে বের হলে আরুষ ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে চেয়ার টেনে টেবিলে বসে বসে ক্লাসে জয়েন হয়ে গেল। তিশা আরুষের দিকে আর চোখে তাকিয়ে থাকলো। আরুষ মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। রাকিব হঠাৎ করে দরজার সামনে এসে বলে, আপু আসবো? আচ্ছা, আসো। আপু, আপনার জন্য চকলেট নিয়ে এসেছি। তিশা রাকিবের হাত থেকে চকলেট নিয়ে হাসি মুখে বলল, ধন্যবাদ পিচ্চি ভাই। ওয়েলকাম আপু। আপনার বোনকে একটু বোঝান না, আমিও বাবা হব। রাইসা দরজায় আসলে রাকিবের মুখ থেকে এই কথা শুনে লজ্জা পেয়ে গেল। তিশা রাকিবকে বলল, তোমার বউকে তুমি বোঝাও, আমি কিভাবে বলবো বলো? আমার কথা কি সেই শুনবে? ওই, কি নিয়ে কথা হচ্ছে শুনি? না কিছু না, আপুর জন্য চকলেট নিয়ে এসেছিলাম, সেটাই দিলাম। আরুষ ক্লাস শেষ করে পিছনে তাকিয়ে বলল, দেখছিস ক্লাস করি, এত ন্যাকামি কথাবার্তা বলস কেন রে? ধুর শালা, তোর এই সময় কিসের ক্লাস? উগান্ডার ক্লাস। তো এখানে গিয়ে কর, এখানে কি করস? ও একটা কথা শোন, এদিকে আয়। রাকিব আরুষকে টেনে বারান্দায় নিয়ে গিয়ে কানে কানে বলল, ভাই, তোর এক্স এই কলেজে পড়ে, আজকে দেখা হয়েছিল, তোর খোঁজ খবর নিচ্ছিল। আল্লাহ জানে তোর বউ জানলে তোর কি অবস্থা করবে। চুপ হয়ে যা। রাকিব কিছু বলল না। আরুষ রাকিব দুজন বারান্দা থেকে বের হলো। আরুষ বলে ওঠে, রাকিব, সামনে মাঠে খেলতে যাবি নাকি? বউ যাবো? যাও। আরুষ রাকিব বের হয়ে গেল। তিশা আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তিশা বলে ওঠে, আপু, তুইও তো বাবু নিতে পারিস। রাকিব কত খুশি হয়েছে, আমার জন্য চকলেট পর্যন্ত নিয়ে এসেছে। আমার রুমে আসার সাহস পেত না, আর সেই ছেলে একা এসে দিয়ে গেল। তোরটা হোক, তারপর দেখা যাবে। আর ওই ফজিল বেশি, একবার কাছে আসতে দিলে সব সময় জ্বালাবে। আমারটা একটা খচ্চর। আরুষ কি সত্যিই খুশি হয় না বাবু হবে দেখে? আমার উপরে তার ভরসা নাই। যেমন? আমি তার সন্তানকে দুনিয়াতে আসার আগে নাকি খুন করব পেটের ভেতরে। নেশা ছাড়া আমি কিছু বুঝি না, এইটা ওইটা বলল। আসলে তুই এসব ছেড়ে দে, বাবু হওয়ার পর খাস। ওকে আমি দেখিয়ে দিব, আমি মা হিসেবে বেস্ট হয়ে দেখাবো। দুজন টুকটাক কথা বলতে লাগলো। এদিকে আরুষ রাকিব সবার সাথে খেলতে লাগলো। সন্ধ্যার দিকে বাসায় আসলো দুজন। আরুষ রুমে চলে গেল। গোসল করে নিয়ে শার্ট প্যান্ট পরে নিল। তিশা আরুষকে বলল, তুমি কি আমার সাথে কথা বলবে না? এভাবে চুপচাপ থাকবে নাকি? কি বলবো? কিছু বলার নাই। কথা খুঁজে পাই না, আর বই কিনতে হবে। আমি বই কিনতে গেলাম, তুমি কিছু খাবে কি? তাহলে কিনে নিয়ে আসবো। চাটনি নিয়ে এসো তো, টক জাতীয় ফল নিয়ে এসো তো। ঠিক আছে। টাকা কি আছে?
হুম, আছে। আরুষ তিশার কপালে চুমু দিয়ে চলে গেল। তিশা হাসি মুখে বিদায় দিল। আরুষ রাকিব বাইরে গিয়ে বই কিনে নিল। তিশার জন্য ফুল কিনলো আর চাটনি টক জাতীয় ফল কিনলো। কিনে নিয়ে বাসে চলে গেল। আরুষ রাকিব সোজা রুমে গেল। রাইসাকে না পেয়ে রাকিব তিশার রুমে গেল। দেখে রাইসা আসে। রাকিব রাইসাকে বলল, রুমে চলো। কেন? আরে যান, আপনার জন্য সারপ্রাইজ আছে। যান যান। রাকিব রাইসাকে টেনে নিয়ে গেল। আরুষ বই রেখে অন্য ব্যাগ তিশার দিকে এগিয়ে দিল। তিশা ব্যাগের ভিতর হাত দিয়ে দেখে একগুচ্ছ গোলাপ ফুল। তিশা খুশি হয়ে গোলাপ ফুলের ঘ্রাণ নিতে লাগলো। আরুষ বলে ওঠে, ভিতরে দেখেন, আরও কিছু আছে। ধন্যবাদ। ওয়েলকাম। তিশা সব কিছু বের করে একটু একটু করে খেতে লাগলো। আরুষ তিশার খাওয়া দেখে বলল, আমাকে একটু দাও তো। তুমি আবার টক কবে থেকে খাওয়া শিখলে? তোমার খাওয়া দেখে মনে হচ্ছে অনেক মজা। দাও। আরুষ তিশার কামড় দেওয়া থেকে একটু মুখে নিল। টকে আরুষ একটা চোখ বন্ধ করে ফেল। আরুষের মুখের দিকে তাকিয়ে তিশা খিলখিল করে হেসে দিল। আরুষ তিশার হাসি দেখে ঠোঁটে হুট করে কিস করে দিল। মুখ বন্ধ করে ফেল। আরুষ হাসতে লাগলো। তিশা আরুষকে মারতে লাগলো। আরুষ তিশার হাত ধরে ফেল। আরুষ বলে ওঠে, মারলে বাবুকে বলে দিব। তাই না? হুম। তিশা আরুষের গাল টিপে দিয়ে বলল, তোমার মুখে দাড়ি রেখো তো, না হইলে বাবুর আব্বুর মতো লাগবে না। দাড়ি কাটছো, দেখো কেমন বাচ্চা বাচ্চা লাগছে। ডাক্তার তোমাকে আমার ছোট ভাই ভেবেছিল। হুম, দাড়ি রাখতে হবে। আচ্ছা থাকো, পড়তে বসি। আরুষ পড়তে বসলো। তিশা আরুষের পাশে বসে থাকলো। আরুষ মাঝে মাঝে তিশার দিকে তাকিয়ে চোখ মারতে লাগলো। তিশা কান ধরে বলল, পড়া বাদ দিয়ে খালি বদমাইশি। বউ থাকলে একটু বদমাইশি না করলে হয় না? আরুষ, তুমি আমার সাথে যেমন ব্যবহার করো, এটা কি সত্যি নাকি? আমার ভয়ে এখনো অভিনয় করো। জানি না। ও হুম। আরুষ পরে মনোযোগ দিল। তিশা বসা থেকে উঠে চলে গেল। আরুষ পড়া শেষ করে বারান্দায় গিয়ে তিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এই যে বাবুর আম্মু, শোনেন, মন খারাপ করে থাকতে পারবেন না। হাসেন, না হইলে কিন্তু কাতুকুতু দিব। আরুষ তিশাকে কাতুকিতু দিলে তিশা হেসে ফেল। আরুষ তিশার কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি সত্যি জানি না তোমাকে সত্যি ভালোবাসি কিনা, বাট তোমার কিছু হইলে আমার ভালো লাগে না। তুমি কষ্ট পেলে আমারও খারাপ লাগে এখন। আগে মজা লাগতো, বাট এখন মনে হয় নিজের শরীরে ব্যথাগুলো লেগেছে। সত্যি কি ভালোবাসো, নাকি আমার মন রাখার জন্য এসব বলছো? জানি না। সরো, তোমার সাথে কথা বললে ঝগড়া হবে। নিচে চলো, সবার সাথে মিশলে ভালো লাগবে। সব সময় রুমে থাকো কেন? আরুষ তিশাকে নিয়ে নিচে গেল। সবার সাথে গল্প করতে লাগলো। হঠাৎ করে রাকিবের ফোন বেজে উঠলো। রাকিব দূরে গিয়ে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে রাকিব আরুষের কাছে আসলো। রাকিব বলল, আরও সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? আমার সাথে আয়। কি হয়েছে রাকিব? কিছু না, আরুষ তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে? আরুষ রাকিবের সাথে কিছু দূর গেল। রাকিব আরুষকে কিছু বলতে লাগলো। এদিকে তিশা রাইসা ওদের দিকে তাকিয়ে আছে। আরুষকে দেখে চিন্তিত মনে হইল। আরুষ রাগে সেইতে খুশি মারল। রাকিব আরুষকে থামিয়ে বলল, কি করবি এখন সেইটাই ভাব। এত দূর যখন চলে এসেছে তখন তোকে খুঁজেও পেয়ে যাবে। আমি কোথাও যাব না। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমি অতীত আজও ভুলি নাই। সেদিন তোর দাদু আমাকে জায়গা না দিলে আমাকে না খেয়ে পেয়ে মারা যেতে হতো। দেখ, তোর ড্যাড দেশে এসেছে। উনি তোকে পাগলের মতো খুঁজছে। আমাদের ঠিকানা পেতে সময় লাগবে না। দেখা যাক খুঁজে পাই নাকি। এইসব বাদ দে। আরুষ রাকিব দুজনে সবার সাথে বসলে তিশা বলে ওঠে, কি হয়েছে, মন খারাপ নাকি? না। আরুষ সবার সাথে কথা বলতে লাগলো। 10টার দিকে খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। আরুষ তিশাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিশা ঘুমিয়ে গেলে আরুষ ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে উঠে তিশাকে কোলে তুলে নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে তিশাকে খাটে বসিয়ে দিয়ে আরুষ রেডি হতে লাগলো। রেডি হয়ে তিশার কপালে চুমু দিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে তিশাকে খাবার খাওয়াই দিয়ে নিজে খেয়ে রাকিবের সাথে বের হয়ে গেল। 1:50 বাসে এসে তিশার সাথে গল্প করে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় উঠে পড়তে বসলো। এভাবেই 9 মাস কেটে গেল। তিশার ব্যথা উঠলে তিশাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তিশা আরুষের হাত ধরে কান্না করতে করতে বলল, আরুষ, আমি যদি না বাঁচি আমার সন্তানের যত্ন নিও। আমাকে পারলে ক্ষমা করে দিও। তোমাকে আমি অনেক ভালোবাসি আরুষ।
তোমার কিছু হবে না, এভাবে বলো না। তোমরা দুইজন সুস্থ থাকবে। তিশা কান্না করতে লাগলো। নার্স তিশাকে নিয়ে চলে গেল। আর তিশার কান্নার শব্দে বুকটা ফেটে যেতে লাগলো। আরুষকে কান্না করতে দেখে রাকিব সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণ পর অপেক্ষা করার পর বাচ্চার কান্নার শব্দ শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। ডাক্তার বের হলে আরুষ সবাই ভিতরে ঢুকলো। আর ওর সন্তানকে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আরুষ খুশিতে কেঁদে দিল। তিশার কাছে গিয়ে আরুষ কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ বউ। আর আল্লাহকে ধন্যবাদ, আমাকে আম্মু দিয়েছে। জন্মের আগে তো আম্মু মারা গেছিল, কখনো কাউকে মা বলে ডাকতে পারি নাই। আজ থেকে আমিও আমার আম্মুকে পেয়ে গেলাম। আরুষের কথা শুনে তিশা বেশ অবাক হয়ে গেল। আরুষের কোল থেকে সবাই কোলে নিতে লাগলো। আরুষ তিশার হাত ধরে চুমু দিতে লাগলো। তিশাকে বুকের সাথে জড়িয়ে নিল। তিশা একদিন হসপিটালে থাকলো। সকালে সবাই এসে আরুষ তিশা বাবুকে নিতে আসলো। সব বাবুকে কোলে নিয়ে যেতে লাগলো। আরুষ তিশাকে কোলে নিয়ে যেতে লাগলো। সবাই গাড়িতে উঠে পড়লো। তিশা আরুষ বাবু একই গাড়িতে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতেই হঠাৎ করে গাড়ির স্পিডে চলতে লাগলো। আরুষ বলে উঠল, কি সমস্যা? এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? আরুষ কথা বলতে বলতে সাথে সাথেই গুলি ছুড়ল কেউ। টায়ার পাংচার হয়ে গেল। আরুষ নামতে চাইলে তিশা থামিয়ে দিল। তিশা পেছন থেকে পিস্তল বের করে গাড়ি থেকে নেমে বের হইল। আরুষ পিস্তলের শব্দ শুনে বাবুকে বুকের সাথে জড়িয়ে নিল। কয়েকজন আরুষকে ধরে গাড়ি থেকে বের করে নিল। আরুষকে মেরে ফেলে দিল। বাবুকে নিয়ে নিল। তিশা পিছনে ঘুরতে কেউ ওর মাথায় বাড়ি মেরে ফেলে দিল। আরুষ উঠে বাবুকে নিতে যাবে, সাথে সাথেই একজন বাবুর গলায় চাকু বসিয়ে দিল। আরুষ চিৎকার করে ওকে মারতে যাবে, সাথে সাথে একজন আরুষকে পিছন থেকে গুলি মেরে দিল। আরুষ ওখানেই মুখ থুবড়ে পড়ে গেল। আরুষের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরুষের চোখ বন্ধ হয়ে গেল। আরুষের জ্ঞান ফেলে আরুষ চিৎকার দিয়ে উঠে পড়ল। আরুষ শান্ত হো। রাকিব, ওরা আমার সন্তানকে আমার চোখের সামনে মেরে ফেললো, আমি কিছু করতে পারলাম না। রাকিব, আমি কাপুরুষ, আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। আরুষ ওদের সবাইকে খুন করেছে, কান্না করিস না, ভাবি ওদের কাউকে ছাড়ে নাই। রাকিব, আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম, সব ওই মহিলার জন্য। ওর পাপের শাস্তি আমার সন্তানকে পেতে হলো। তিশার রুমে ঢুকতেই আরুষ রেগে তিশার গলা চেপে ধরে বলল, তোর পাপের শাস্তি আমার ওই ছোট সন্তানকে পেতে হলো। আমি তোকে খুন করে ফেলবো। রাকিব আরুষকে থামাতে লাগলো। তিশা আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে কিছু বলবে, তখন আরুষ তিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আরুষ, এটা কি করলে? আরুষ, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আরুষ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে বাঁচবো? তুই জাহান্নামে যা, এটা দেখার বিষয় আমার নাই। তোরা ভাই বোনের পাপের শাস্তি আমার সন্তানকে পেতে হয়েছে। আজ যদি সাধারণভাবে জীবনযাপন করতি, আজ আমাদের সন্তান বেঁচে থাকতো। আরুষ, আমি তো সব... তিশাকে কিছু বলতে না দিয়ে আরুষ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বের হয়ে গেল। তিশা দৌড়ে গেল। আরুষ তিশাকে থাপ্পড় মেরে দূরে ফেলে দিয়ে বলল, তুই আমার সামনে যদি আসিস তাহলে আমার মরার মুখ দেখবি। আরুষের কথা শুনে তিশা কান্না করতে লাগলো। আরুষ হসপিটাল থেকে বের হয়ে গেল 7 বছর পর। ড্যাড, বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো ইচ্ছে নাই। রাফিকে বিয়ে করিয়ে দেন। এই রাফি, তোর গার্লফ্রেন্ডের ঠিকানা দে ড্যাডকে। কি রাফি, তোর গার্লফ্রেন্ড আছে? না মানে ড্যাড। এত মানে মানে করছিস কেন? ভাইয়া, বিয়ে না করলে আমি করব না, আর আমার পড়াশোনা তো শেষ হয় নাই। আমার ভরসায় থেকে লাভ হবে না, আমি জীবনেও বিয়ে করব না। বিয়ে মানে ঝামেলা। ভাইয়া, তুমি যেভাবে কথা বলছো মনে হয় তুমি আগে একবার বিয়ে করেছিলে। রাফির কথা শুনে আরুষ থমকে গেল। আরুষের ড্যাড বলে ওঠে, আমি অফিসে যাচ্ছি, তোদের ডিসিশন তাড়াতাড়ি নে। ঠিক আছে ড্যাড। আরুষের ড্যাড চলে গেল। রাফি আরুষের কোলে মাথা দিয়ে বলল, ভাইয়া, মোমোকে পছন্দ করছে না। ড্যাডকে দেখা পছন্দ করবে 100%। মমকে কেন বলতে গেছস? মমকে ভালো মনে করে করলাম, বাট মম তার ভাতিজির সাথে বিয়ের কথা বলে। আচ্ছা শোন, ড্যাডকে ঠিকানা দিস, গিয়ে দেখবে মেয়ে ভালো হইলে ইনশাল্লাহ মেনে নিবে। থাক, আমি অফিসে গেলাম। ওকে, আমি ভার্সিটিতে গেলাম। আরুষ ব্যাগ নিয়ে বের হয়ে গেল। রাফি নিচে গেলে রাফির মম বলল, রাফি, আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুই এখন কোথাও বের হোস না। কোথায় নিয়ে যাবে? আমার ফ্রেন্ডের বাসায়। তোমার ফ্রেন্ডের বাসায় গিয়ে আমি কি করব? আমার কাজ আছে, বাই। রাফি বের হয়ে গেল।
রাফি মম আরুষের দিকে তাকাতেই আরুষ বলল, মম, আমারও কাজ আছে, অফিসে গুরুত্বপূর্ণ কাজ আছে আর সন্ধ্যার মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, দুইজন ব্যস্ত মানুষ, আমার কথাইতেও কোনো গুরুত্ব থাকবে না। আচ্ছা, কি করতে হবে বলো। আমার ফ্রেন্ডদের মেয়েকে তোর জন্য পছন্দ করেছি। তুই তোর হবু বউকে দেখবি, আর রাফিকে তার হবু বউকে দেখাতে চাইলাম, বাট তোদের কারো তো সময়ই নেই। আম্মু, আমি বিয়ে করব না, সময় হইলে করব, এখন কাজ নিয়ে অনেক ব্যস্ত। আরুষ কথাটা বলে চলে গেল। রাফি মম রেগে গেল। আরুষ গাড়িতে উঠে বসলে ডাইপার নিয়ে গেল। অফিসে গিয়ে কেবিনে চলে গেল, কাজ করতে শুরু করে দিল। সন্ধ্যায় মিটিং করে বের হয়ে গেল। মিটিং শেষ হলে আরুষের ড্যাডের অফিসে চলে গেল। আরুষের ড্যাডির কেবিনে গেলে আরুষের ড্যাড বলে ওঠে, আরুষ, এদিকে আসো। শফিক, এইটা আমার বড় ছেলে আরুষ, আর আরুষ ওই আমার বেস্ট ফ্রেন্ড শফিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো বাবা? তুমি তো হারিয়ে গেছিলে, তুমি বাসায় ফিরে এসছো শুনে খুব খুশি হয়েছি। আপনি আমাকে আগে থেকে চিনেন? কি যে বলো, তোমার আব্বু আম্মু তো বেস্ট ফ্রেন্ড ছিল, আমরা একসাথে পড়াশোনা করেছি। যার যার কাজের ব্যবস্থার জন্য যোগাযোগ হয় নাই, মাঝে মাঝে আমি খোঁজ খবর নিতাম। ও আচ্ছা। নেক্সট প্রজেক্ট ওইটায় তোমার শফিক আঙ্কেলের বাসায় থেকে করবে। হোটেলে উঠবো, আঙ্কেলদের কষ্ট দিতে চাই না। আরে বাবা, কি বলো, কষ্ট কেন দিবে? আমরা আরো খুশি হব, তোমার আন্টি জানলে অনেক খুশি হবে। আর কোনো সমস্যা হইলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আরে তুমি যাও, ওইখানে আমার সব পরিচিত মানুষ আছে, আর ওরা বিরক্ত হবে না, বরং আরো খুশি হবে। ড্যাড, তারপর আঙ্কেল আন্টিকে জ্বালাতন করা ঠিক হবে না। আরে বাবা, আমাদের একদম পর করে দিচ্ছ? গ্রামে থাকলে আমাদের সাথে থাকতে হইতো তোমাকে, এতটাই পর করে দিও না। আঙ্কেল আমাকে ভুল বুঝছেন, এক্সকিউজ মি। আরুষ কথাটা বলে কিছু দূর গিয়ে কল রিসিভ করলো। আরুষ ফোনের কথা বলা শেষ করে ওর ড্যাডের কাছে এসে বলল, ড্যাড, মম অনেক রেগে আছে, আমি তাহলে ওনাকে নিয়ে বের হব কি? যেখানে যাচ্ছ ওইটা তোমার আঙ্কেলের বাসা। কি? বাট মম তো তার বান্ধবীর বাসায় যাবে বলল। তোমার মমের বান্ধবী আমার স্ত্রী। ও আচ্ছা। আরুষ, তাহলে তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে যাও, ওইখানে গিয়ে থাকতে হবে কিন্তু, আর শফিকের বাসায় নিয়ে যাও। আরুষ শফিক রহমানকে নিয়ে যেতে লাগলো। দুজন গাড়িতে বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে বাসে চলে গেল। বাসার ভিতরে গিয়ে নেমে পড়লো। আরুষ সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালে আরুষের আর শফিক রহমান ভিতরে গেল। রাফি মম অবাক হয়ে বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুলা ভাই বসেন। শফিক রহমান সোফায় বসলে চা নাস্তা দিয়ে গেল কাজে লোক। রাফি মম শফিক রহমান বসে গল্প করতে লাগলো। আরুষ রুমে গেলে রাফি বলে ওঠে, ভাইয়া, আমার গার্লফ্রেন্ডের বাবা উনি, ওনাকে তুমি চেনো নাকি? কি বলিস? তাহলে তো ভালোই হইল, উনি ড্যাডের বেস্ট ফ্রেন্ড আর মমের বান্ধবীর মেয়ে হবে। তাহলে মম তাহলে তোর সাথে ওই মেয়ের বিয়ে ঠিক করছে মনে হয়। কি বলো? তাহলে তো যেতে হবে। রেডি হয়ে নে, আমাকে ওনার বাসায় গিয়ে থাকতে হবে। কেন? ওনাদের গ্রামে তো নতুন প্রজেক্টের কাজ। ও আচ্ছা, তাহলে আমিও থাকার চিন্তা করতে পারবো। রাফি চলে গেল। আরুষ ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে রেডি হতে লাগলো। রেডি হওয়া শেষ হইলে আরুষ নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে শফিক রহমান খাবার খেয়ে বসলো। আরুষকে দেখে বলল, আরুষের হয়ে গেছে, তাহলে যাওয়া যাক। চারজন বের হয়ে গেল। স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়ল। 6 ঘন্টার জার্নি করে পৌঁছে গেল। রাত 3টায় বাসে পৌঁছে গেল। শফিক রহমানের স্ত্রী সালেহা রহমান দরজা খুলে দিয়ে রাফি মমকে দেখে জড়িয়ে ধরল। আরুষ রাফির দিকে তাকিয়ে বলল, আরিশ, রাফি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো বাবা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। 23 বছর পর তোমাকে দেখলাম, আর কত বড় হয়ে গেছো। ভেতরে এসো তোমরা, বান্ধবী ভেতরে আয়। চারজন ভিতরে চলে গেল। শফিক রহমান বলে ওঠে, আসো তোমাদের রুমে দেখিয়ে দিই। শফিক আরুষ রাফিকে রুম দেখিয়ে দিল। দুজন ফ্রেশ হয়ে নিল। নিচে গেলে চারজনকে খেতে দিল। খাবার খাওয়া শেষ করে আরুষ রাফি রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙল আজানের ধ্বনি শুনে।
আরুষ উঠে রাফিকে তুলে পড়ল। এই চল নামাজ পড়ে আসি। আসার সময় মসজিদ দেখলাম। দুজন অজু করে বাহিরে চলে গেল। দুজন নামাজ পড়ে পাশে আসলো। সদর দরজায় নখ দিলে দরজা খুলে দিল। আর সামনে দরজা খুলে ব্যক্তিকে দেখে থমকে গেল। আরুষ কয়েকবার পিছিয়ে গেল। সামনে থাকা মানুষটা কিছু বলবে তার আগে রাফি বলে ওঠে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার বোন কোথায়? বসে আছে। তুমি এসেছো? তাসফিয়া জানে না? না, ওকে সারপ্রাইজ দিব। ভিতরে আসো। ভাইয়া, ভিতরে চলো। আরুষকে ধরে নিয়ে ভিতরে গেল। আরুষ ভিতরে গেলে সবাই অবাক হয়ে তাকালো। রান্নাঘর থেকে তিশা বের হইতেই সাথে সাথে মুখে ঘোমটা দিয়ে দিল। আরুষকে দেখি সালেয়া রহমান বলল, এটাই হলো তোমাদের আন্টির বড় ছেলে আর ছোট ছেলে আরিশ রাফি। এটাই আমার বড় মেয়ে রাইসা। এটাই আমার মেজো মেয়ে তিশা আর তুলি। আর এইটা আমার বোনের মেয়ে টুম্পা। আর এইটা আমার বড় মেয়ের জামাই রাকিব। আর এই তিনটা হলো আমার বৌমা। আরুষকে দেখে রাকিব নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই হতভম্ব হয়ে গেল। আরুষ রাকিবকে সরিয়ে দিয়ে বলল, এইসব কি ধরনের ব্যবহার? গায়ে পড়া মানুষ আমার একদম পছন্দ না। দূর থেকে কথা বলেন, ছেলে হয়ে কান্না করেন, যত সব। আরুষ, তুমি রাকিবের সাথে এমন ব্যবহার করছো, এমন ভাব করছো, মনে হয় আমাদের চেনো না। আপনাদের আমি কিভাবে চিনব? আজব তো, আজকে তো প্রথম দেখছি আমি। আঙ্কেল, আমি এখানে থাকতে পারবো না। এত মানুষের ভিতরে থাকার অভ্যাস আমার নাই। আরে বাবা, আমার মেয়ে তোমাকে ডিস্টার্ব করবে না। ওরা বাসায় তেমন থাকে না। আজকে ছুটির দিন, তাই সবাই বাসায় আছে, সবাই জব করে। তারপর আঙ্কেল, আমি এখানে থাকতে চাই না। মম, আমি হোটেলে চলে যাব। আপনি তো জানেন আমি কেমন। আরুষ, এভাবে কথা বলা কিন্তু ঠিক না। ওরা অনেক ভালো, তুই মিশে দেখ, তোর ভালো লাগবে। আর তোর ড্যাড বলে দিয়েছে কিছু করার নাই। যা রুমে যা, নিজের কাজ কর। আরুষ চলে গেল। রাইসার রাগ হতে লাগলো। রাফির মম বলতে লাগলো, কিছু মনে করো না, ওই হারিয়ে গিয়েছিল। অনেক কষ্টে 7 বছর আগে ওকে খুঁজে পেয়েছিলাম। সেই থেকে ওই মানুষের সাথে মিশতে পারে না, সবসময় ঘর বন্দি হয়ে থাকতো। এখন অনেকটাই ঠিক হয়েছে। টুম্পা, তুমি পারবে না আমার ছেলেটাকে ঠিক করতে? দেখো, এখানে প্ল্যান করে নিয়ে আসা হয়েছে ওকে। আমার বিশ্বাস, কাউকে ভালোবাসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিয়ের কথা শুনে রেগে যায়। আন্টি, চিন্তা করবেন না, আমার উপরে যখন দায়িত্ব দিয়েছেন আমি একদম আপনার ছেলেকে চেঞ্জ করে দেব। তোমার উপরে আমার পুরো ভরসা আছে। টুম্পাকে জড়িয়ে ধরল। তিশার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রূপা তিশার কাঁধে হাত দিলে তিশা দৌড়ে রুমে চলে গেল। রাইসা রেখে চলে গেল। রাকিব রাইসার পিছন পিছন চলে গেল। তিশা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটের উপর হয়ে শুয়ে পড়ে কান্না করতে লাগলো। আর রুমে গিয়ে বসে থেকে অতীত ভাবতেই চোখের পানিগুলো টপ টপ করে পড়তে লাগলো। রাগে কষ্টে বিছানার চাদর খামচি দিয়ে ধরল। কারো পায়ের শব্দ শুনে আরুষ নিজেকে স্বাভাবিক করে নিল। টুম্পা রুমের ভিতর ঢুকে পড়ল। আর কি করেন? নাথিং। আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম, খেয়ে দেখেন কেমন হয়েছে। আরুষ টুম্পার হাত থেকে কফি নিয়ে পড়ল। ধন্যবাদ। ওয়েলকাম, এখন খেয়ে দেখেন কেমন হয়েছে। আরুষ মুখ দিয়ে পড়ল, ভালো হয়েছে, ধন্যবাদ। ওয়েলকাম। আরুষ কফির মগটা টি টেবিলের উপর রেখে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে কাজ করতে লাগলো। টুম্পাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরুষ বলল, বসেন। দাঁড়িয়ে আছেন কেন? ধন্যবাদ। টুম্পা আরুষের পাশে বসলে আরুষ কিছুটা সরে বসলো। আরুষ কফি খেতে লাগলো আর কাজ করতে লাগলো। আরুষ কাজ শেষ করে ব্যাগে তুলে নিল। টুম্পা বলে ওঠে, আপনার জামা কাপড় আলমারিতে রেখে দিন। ধন্যবাদ বলার জন্য দরকার নাই। আরুষ কথাটা বলে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। ব্যাগ কাঁধে নিয়ে আরুষ বের হয়ে গেল। নিচে গেলে সালেয়া রহমান বলে ওঠে, কি ব্যাপার আরিশ, খাবার খেয়ে যাও, না খেয়ে বের হয়ে যাচ্ছ কেন? আন্টি, বাহিরে খেয়ে নিব, প্রথম দিন তো কাজ বেশি আছে। আসো খেয়ে যাও। খেতে আর কত সময় লাগবে? তুমি যা খাও 3 মিনিটও লাগে না।
সালেহার রহমান আরুষের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তিশা বড় করে ঘোমটা দিলে সালেহার রহমান বলে ওঠে, কি রে তিশা, তুই হঠাৎ এমন ঘোমটাই দিয়ে আছিস কেন? আমার মুখে কেমন বিচ্ছিরি দাগ হয়েছে, তাই আর কি। তাই বলে এত বড় ঘোমটা দিয়ে খেতে হবে? ওকে ওর মতো থাকতে দাও, তুমি তোমার কাজ করো। রাইসার কথা শুনে সালেহার রহমান কিছু বলল না। আরুষকে বসিয়ে দিয়ে বলল, তুমি একদম তোমার মায়ের মতো হয়েছ। তোমার আম্মু অনেকটাই লাজুক টাইপের ছিল। তোমার আম্মুর মৃত্যুর খবর শোনার পর আমি বিশ্বাস করতে পারছিলাম না। মানে কি আন্টি? আরুষের আম্মু না? আরিশের জন্মদাত্রী মা আরিশকে জন্ম দিয়ে মারা গেছে। আরিশের আব্বু আরিশের জন্য ওর খালামণিকে বিয়ে করে। আরুষ হারিয়ে কিভাবে গিয়েছিল ওর সৎমা থাকার পরও? আমি ওর ভালো মা হতে পারিনি, তাই ওই বাড়ি ছেড়ে চলে গেছিল। মম এইসব কি বলেন? আমি কখনোই আপনার জন্য বাসা ছেড়ে চলে যাই নাই। আরুষ, আপনার ব্যাপারে কোনো অভিযোগ নাই। আরুষকে তো বের করে দেওয়া হয়েছিল। দুলা ভাই, আপনি কিভাবে জানেন? আর অনেকক্ষণ ধরে দেখলাম ভাইয়ার সম্পর্কে অনেক কিছু বলেন। আপনি কি ভাইয়াকে চেনেন সত্যি নাকি? চিনি না তোমার ভাইয়াকে, সেই বড়লোক মানুষ। আর আমি কোনো বস্তির ছেলে, আমার সাথে কি তোমার ভাইয়ার পরিচয় হতে পারে নাকি? রাকিব কথাটা বলে উঠে চলে গেল। আরুষের খারাপ লাগলে আরুষ কয়েক লোকমা খেয়ে চলে গেল। আরুষ বাসা থেকে বের হয়ে সোজা প্রজেক্টরের কাছে চলে গেল। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে লাগলো। সারাদিন কাজ করে রাত 8টায় বাসায় ফিরল। সবেই বসে আছি। আরুষ তিশার দিকে তাকাতেই তিশা পা পিছলে পড়ে যাবে। আরুষ দৌড়ে গিয়ে ধরে ফেল। তিশা আরুষকে কাছে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আরুষ তিশার স্পর্শ পেয়ে অতীতের কথা মনে পড়তে আরুষ এক ঝটকায় তিশাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তিশা সোজা সোফার সাথে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে গেল। আরুষের কাণ্ড দেখে রাফির মম রেগে গিয়ে বলল, আরুষ, দিন দিন কি সাইকো হয়ে যাচ্ছিস নাকি? বাঁচানোর কি দরকার ছিল? যদি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিবি। আরুষ কিছু না বলে চলে গেল। আরুষ রুমে গিয়ে খাটে বসে রাগে কাঁপতে লাগলো। আরুষ ফ্রেশ না হয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে টুম্পা ডাকে আরুষের ঘুম ভাঙলো। আর চোখ খুলে টুম্পাকে হাসি মুখে দেখে বলল, গুড মর্নিং। গুড মর্নিং টু। ওঠেন, কাজে যাবেন না নাকি? আরুষ ঘড়ির দিকে তাকিয়ে চমকে গেল। আরুষ তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। নিচে গিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল। এভাবেই 10 দিন কেটে গেল। আরুষের সাথে টুম্পার অনেকটাই ভালো বন্ধুত্ব হয়ে গেছে এই কয়দিনে। আরুষ টুম্পা ছাদে বসে থেকে হেসে কথা বলতে লাগলো। টুম্পা মাঝে মাঝে আরুষের শরীরে হাত দিতে লাগলো। পিছন থেকে তিশা এসব দেখতে লাগলো। রাগের শরীর কাঁপতে লাগলো। রাফি তুলির ছাদে আসতেই তিশাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বলবে তার আগে তিশা চলে গেল। রাফি তুলি ওদের কাছে গিয়ে বলল, ভাইয়া চলো আজকে ঘুরতে যাব। কোথায় যাবি? আমাদের এই গ্রামটা অনেক সুন্দর, ঘুরলে বুঝতে পারবে। চলো, আজকে তো তোমার ছুটি। আমার ভালো লাগছে না, তোমরা যাও। চলো তো। টুম্পা আরুষের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তিশার রুমের সামনে দিয়ে যেতে লাগলো। তিশা ওদের চলে যাওয়া দেখতে লাগলো। আর রুমে গিয়ে রেডি হয়ে নিল। টুম্পা ওর রুমে গিয়ে রেডি হয়ে নিল। নিচে গেলে দেখে সবাই বসে আছে। টুম্পা বলে ওঠে, আমরা ঘুরতে যাচ্ছি আপু, তোমরা কি যাবে? এই শোন টুম্পা, ওর সাথে তোর এখনো বিয়ে হয় নাই, এত ঘেঁষাঘেঁষি করবি না তো। দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস নাকি? এটাই কি ধরনের কথা? টুম্পা কি করেছে যে এভাবে কথা বলছিস? টুম্পা চলো। টুম্পা আরুষের হাত ধরে বের হয়ে গেল। রাইসা তিশার দিকে তাকালো। রাকিব আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাফি তুলি আরুষ টুম্পা বের হয়ে গেল। সারাদিন 4 জন ঘুরে খাওয়া দাওয়া করে বাসে চলে আসলো। আরুষ টুম্পাকে কোলে তুলে নিয়ে আসলে সবাই অবাক হয়ে তাকালো। তিশা উপর থেকে এই দৃশ্য দেখে চোখের পানি ছাড়তে লাগলো। টুম্পাকে আরুষ সোফায় বসিয়ে দিল। সালিহার রহমান বলে উঠল, কি হয়েছে টুম্পা? টুম্পা, তুই কি ঠিক আছিস? আর বলো না আম্মু, হঠাৎ করে পড়ে গিয়ে পাটাই মুচকে গেছে, হাঁটতে পারছি না। কিভাবে হাঁটছিস যে খালি মোচড় খাস? বকা দিও না তো, অনেক ব্যথা করছে। আন্টি বকা না দিয়ে ওর পা পানিতে ভিজিয়ে রাখেন, ঠিক হয়ে যাবে। এই চলো, তোমার রুমে রেখে আসি।
আরুষ টুম্পাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রাফির মম বলে ওঠে, বাহ, আমার ছেলে তো দেখি অনেক কেয়ারিং হয়ে গেছে। এইবার বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। মম, কেয়ারিং কি শুধু দুইজন? সারাদিন কি যে এত গল্প করে কে জানে। ভাইয়া নিশ্চয়ই টুম্পার প্রেমে পড়েছে। মম, বিয়ে শুধু ভাইয়াকে দিও না, আমার আর তুলির কথা ভুলে যেও না। রাফির কথা শুনে রাকিব, রাইসা, রূপা, তিশা, সারা সবাই হাসতে লাগলো। রাফির মম বলে ওঠে, নির্লজ্জ হয়ে যাস না, দুজন তাড়াতাড়ি বাসায় চলে আয়। আর খুব তাড়াতাড়ি বিয়ের ডেট ফেলতে হবে। ওর ড্যাড আসুক, আমি এই বিষয়ে কথা বলবো। ওকে দেখা যাইতেই ভালো লাগে, ওটাই কর। আরও কিছুক্ষণ কথা বলে রাফির মম কল কেটে দিল। রাফি তুলি চলে গেল। টুম্পার রুমে গেলে দেখে আরুষ টুম্পার পা পানিতে ভিজিয়ে রাখছে। টুম্পা কান্না করে আরুষ টুম্পার হাত ধরে সান্ত্বনা দিতে লাগলো। রাফি তুলি গিয়ে বলল, বাবা কি ভালোবাসা। রাফির কথা শুনে টুম্পা লজ্জা পেয়ে গেল। আরুষ রাগি লুক নিয়ে তাকালে আরুষ উঠে চলে গেল। রাফি আরুষের পিছন পিছন যেতে লাগলো। এই শুনো, এভাবে পিছনে ঘুরঘুর করিস না। আগামীকাল সকালে বাসায় চলে যাব, রেডি হয়ে নে। তোমার কাজ শেষ? বুঝিয়ে দিয়েছি, ওরা বাকিটা দেখে নিবে। অফিসে অনেক কাজের চাপ বেড়ে গেছে। ও আচ্ছা। হুম। আরুষ ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শার্ট পরিবর্তন করে খাটে বসে ল্যাপটপ নিয়ে বসলো। আরুষ কিছুক্ষণ কাজ করে দুজন ঘুমিয়ে গেল। সকালে উঠে আরুষ নামাজ পড়ে। এসে দুজন রেডি হয়ে ব্যাগ গুছিয়ে সালাহ রহমান, শফিক রহমান থেকে বিদায় নিয়ে চলে যায়। 5 দিন পর আরুষ অফিস থেকে বাসায় ফিরে ফোনে কথা বলতে বলতে বাসার ভিতর ঢুকলো। সামনের দিকে তাকাতে দেখে তিশার ফ্যামিলি সবাই এসেছে। সাথে আরুষের নানু বাড়ির সবাই এসেছে। আরুষ সবাইকে সালাম দিলে তিশা ঘুমটা দিল। ওয়ালাইকুম সালাম। আরিশ বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। টুম্পা কি অবস্থা? পা ঠিক হয়েছে? অল্প ব্যথা আছে। ও আচ্ছা, মেডিসিন খাচ্ছ তো নাকি? হুম। আরুষের কাজিনরা বলতে লাগলো, বাবা এসে হবু বইয়ের এত খোঁজ, আমাদের দিকে তো তাকাও ভাই। আরুষ রাগি লোক নিয়ে তাকালে সবাই চুপ হয়ে গেল। আরুষ রাকিবের দিকে তাকিয়ে বলল, রাকিব, আমার রুমে আয়, তোর সাথে কথা আছে। আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফি মম বলে ওঠে, আরুষ, এই কিন্তু তোমার সম্পর্কে দুলাভাই হবে। নাম ধরে কেন ডাকছো, তাও তুই বলে? কি রে, উঠোস না কেন? বউয়ের আঁচল ধরে বসে থাকোস কেন, বুঝলাম না। কে ভাই আপনি? আমাকে তো চেনেন না, তাহলে তুই কেন বলছেন? চিনি বা না চিনি, তুই বের হওয়ার চিন্তা কেন করছস? তোর আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোথায় জব করব না করব। সমস্যাটা কি? রুমে চল, তো কথা আছে, চল। আরুষ রাকিবের হাত ধরে নিয়ে যেতে নিলে রাকিব ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কোনো অহংকারে অফিসের ম্যানেজারের পদে কাজ করার কোনো ইচ্ছে আমার নাই। রাকিবের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাইসা বলে ওঠে, মানে কি রাকিব? ওনার অফিসে আমার জব হয়েছে, উনি আমাকে জব দিয়েছে, যেটা আমি জানতাম না। উনি মিটিংয়ে আমাদের অফিসে গিয়েছিল, তখন জানতে পারি উনি এই কোম্পানির মালিক। তাই আমি চাই না কোনো অহংকারী মানুষের কোম্পানিতে জব করতে। রাকিব, এইসব কি বলছো বাবা? আমার ছেলের মাথা অল্পতে গরম হয়ে যায়। এর মানে এইটা না যে ও অহংকারী। দুলাভাই, আপনি ওনার সাথে এমন ব্যবহার কেন করছেন? ওই আপনাকে সুযোগ দিয়েছে তাই জব পেয়েছেন? এতদিন ধরে এত জব খুঁজে একটা কি পাইছেন? এত ভালো জব দিয়েছে, আপনার ভালো লাগছে না তাই না? টুম্পা অপমান করতে নিলে আরুষ রেগে টুম্পার তুতনি জোরের সাথে ধরে টুম্পা ব্যথে চুপ হয়ে গেল। আর রাগে বলে ওঠে, চুপ, একদম চুপ। ওর সম্পর্কে একটা বাজে কথা বলার কোনো অধিকার তোমার নাই। আরুষ, আমার লাগছে, প্লিজ ছাড়ো। আরুষ টুম্পাকে ছেড়ে দিল। রাকিবের কাছে গিয়ে বলল, তোর যত রাগ আছে এই নে, এইটা দিয়ে মেরে প্রতিশোধ নে। বাট জিদ ধরে নিজের ক্ষতি কেন করছিস? আমি চাচ্চু হয়েছি, সেখানে আমার তো অবশ্যই অধিকার আছে আমার চাচ্চুর জন্য কিছু করার। তুই কিভাবে জানলি? আমি তোর সম্পর্কে সব খোঁজ রাখি। তোর সাথে যোগাযোগ না করলে কি হবে? তুই কখন কোথায় যাস আমি সব জানি। ভাইয়া, তুমি না দুলাভাইকে চেনো না? সেই দিন না ধাক্কা দিয়ে ফেলে দিলে, হচ্ছেটা কি? ঠিক, আমার রাত তো খেয়াল ছিল না। আপনি তো আমাকে চেনেন না, তাহলে আমার সাথে এভাবে কথা কেন বলছেন? আরুষ রাকিবকে কোলে তুলে নিলে রাকিব বলতেই, এই শালা নামা বলছি। চুপ কর শালা, তোর ভাব বেড়ে গেছে, মার খাওয়া বাকি আছে। আই হেট ইউ। তারপরও আই লাভ ইউ।
রাকিবকে কাঁধে নিয়ে আরুষ হাঁটতে লাগলো। হঠাৎ পিছন থেকে কারোর কণ্ঠ শুনে দুজন পিছনে ফিরে তাকালো। আরুষ রাকিব ভয় থতমত খেয়ে গেল। আরুষ রাকিবকে দেখে মেয়েটা বলে, বাদর দুটো একসাথে? রাকিব, বাদর তোকে যে বলেছিলাম আরুষ কোথায়, আর তুই বললি জানি না, তাহলে একসাথে কি করস? মানে আমি ওকে চিনি না, ও আমাকেও চেনে না, বিশ্বাস করো। রাকিবের কথা শুনে মেয়েটা জুতা খুলে ঢিল মারল। আরুষ গ্যাস ধরলে বলে, ফালতু অভ্যাস যাই নাই। মেয়েটা রেগে পড়ল। কি ফালতু অভ্যাস? ক্যাচ ধরলে কেন? ওয়েট, তুমি এখানে কি করছো? আপনি এখানে কি করেন আফা? আরুষের মুখে আফা শুনে রাকিব হাসতে লাগলো। মেয়েটা রেগে আরেকটা জুতা ছুঁড়ে মারলে রাকিবের নাকে লেগে সিঁড়ির উপরে বসে পড়ল। আরুষ সিঁড়ির উপরে বসে পড়ল। আফা রাগ করেন কে? মেয়েটা রেগে বলে, তোরা এখানে কি করস বাদরের দল? আমরা দুইজন এই বাসায় জব নিয়েছি। আরুষের কথা শুনে সবাই পিছু ঘুরে তাকালো। আরুষ রাকিব নেমে পড়ল। ওয়েট, তোমার না বিয়ে হয়ে গেছে? তুমি তারপর আমাদের ওপর রাগ কেন দেখাচ্ছ? আরুষ শোন, ওর বিয়ে হয়েছে। অভিনন্দন। হাত এগিয়ে দিলে মেয়েটা কান্না কান্না ভাব। আরো শক্ত করে জড়িয়ে ধরে আরুষ থমকে গেল। তিশার রাগ হতে লাগলো। আজ মেয়েটাকে কিছু বলবে, মেয়েটার কান্না করতে করতে বলে, আমি তোমাকে কত খুঁজেছি জানো, কত ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আজও তোমাকে খুঁজে বেড়াই। আরুষ, এভাবে উধাও কেন হয়ে গিয়েছিলে? আরুষ, আমি তো আর তোমাকে বিরক্ত করি না, আমি তোমাকে তোমার মতো ছেড়ে দিয়েছিলাম। আরুষ মেয়েটাকে নিজে থেকে সরিয়ে দিল। পিছনে ঘুরে তিশার দিকে তাকালে চোখের পানি মুছতে দেখে আরুষ বলল, মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে, কিছু মানুষকে আর দেখতে ইচ্ছে করে না, ঘৃণা লাগে, রাগে শরীর কাঁপে, বুঝতে পারছো? এই জন্য পালিয়ে বেড়াই সেসব মানুষ থেকে। আরুষের কথা শুনে তিশার বুকটা যেন ফেটে যাচ্ছে। মেয়েটা বলে ওঠে, আমি যে তোমাকে প্যারা দেই নাই তাহলে? তোমার কারণে না, তুমি তো একটা পাগলি মিষ্টি মেয়ে, তোমার জন্য কেউ পালিয়ে বেড়াতে পারে নাকি? শোনো, আই এম সরি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যাই হোক, বিয়ে করছো কাকে? পিছন থেকে একজন বলে ওঠে, আমাকে। বাট তুই তাহলে ওর এক্স? আরুষ কথাটা শুনে পিছনে ঘুরতে ঢোক গেলে ভয়ে ভয়ে বলে, ভাইয়া, ওই তোমার বউ ভাইয়া, উল্টাপাল্টা কিছু ভেবো না যেন। এক্স, বাট ওই কিন্তু অনেক ভালো মেয়ে, রাগ একটু বেশি, যত ভালোবাসা দিবে তত ঠান্ডা, আর একটু রাগ দেখাবে তো কান্না করবে, আর রেগে গেলে তো জুতা ছুঁড়ে মারে। আরুষের কথা শুনে ওর কাজিন বলে ওঠে, জি জানি, বাট আমার জেলাস হচ্ছে আমার বউয়ের সামনে থেকে ছড় তুই। আরুষ রাকিব মিটি মিটি হেসে পড়ল। ও মা, তাই? ভাইয়া ভাবি হয়, একটু ধরে। রাকিব? রাকিব সাথে সাথে ভয়ে ঢোক গিলে বলল, আরে মজা করছি, বউ আমার বান্ধবী হয়, আরুষের এক্স হয়। মেয়েটা রাকিবের হাত ধরে পড়ল, না আপু, মিথ্যা কথা। রাকিব আমাকে বিয়ে করার কথা বলে আপনাকে বিয়ে করেছে, এই দুঃখ আমি কোথায় রাখবো? আরুষ আর মেয়েটার জামাই হাসতে লাগলো। রাকিব তো কান্না করার মতো অবস্থা। রাইসা রেখে সামনের ফুলদানি ছুঁড়ে মারতে আরুষ ক্যাচ ধরে ফেলে। রাকিব এক ঝটকে হাত সরিয়ে দিয়ে রাইসার সামনে কি বলে, জান, মিথ্যা কথা, আমার বান্ধবী হয়, আরুষের গার্লফ্রেন্ড ছিল, প্লিজ আমার কথা বিশ্বাস করো। ও মিথ্যা কেন বলবে? তুই আসলে খারাপ। রাইসা সরিয়ে দিলে রাকিব হাত শক্ত করে ধরে বাচ্চাদের মতো ফ্লোরে বসে পড়ল। জান, এইটাই মিথ্যা কথা, আরুষের বাচ্চা, সত্যি বল, তুই আমাকে মেরে ফেলবি নাকি? শালা সত্যিটা বলবি নাকি? ওয়েট, একটু হেসে নেই। আরুষকে হাসতে দেখে রাফি আর ওর মম, আরুষের ড্যাড ভালো লাগতে লাগলো। রাফি বলে ওঠে, ভাইয়া তুমি এত সুন্দর করে হাসতে পারো, তোমাকে এত বছর পর এভাবে হাসতে দেখছি। আরুষের বাচ্চা কিছু বল। সরি আপু, রেগে যাইয়েন না, রাকিব সত্যি বলছে, আর ওই একটু ফাজিল টাইপের, আপনি রাগ করতেছেন দেখে আপনাকে রাগিয়ে দেওয়ার জন্য এসব বলছে। ওই তুমি সত্যিটা বলো, না হইলে বেচারার অবস্থা খারাপ হয়ে যাবে। মেয়েটা হেসে বলে, ভাবি, আমি মজা করছি। মেয়েটার কথা শুনে রাইসা রাকিবকে উঠতে বলল। আরুষ বলে ওঠে, উফ, অনেক দিন পর হাসলাম। যাই হোক রাকিব, সরি, প্লিজ রাগ করে থাকিস না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, তোর খোঁজ খবর রাখবো না তুই ভাবলি কিভাবে? আর বাবুকে দূরে কেন রাখিস? আগের মতো ভুল আর করতে চাই না, আর অনেক খারাপ লাগছিল, তুই আমাকে চেনোস না। আরুষ সরি বলে রাকিবকে ধরে রুমে চলে গেল। আরুষ ফ্রেশ হয়ে বলল, চল ঘুরতে যাব, ক্লাবে যাবি নাকি?
আরস বিয়েটা করিস না। তিশা আপুকে আর কত শাস্তি দিবি বলতে পারোস? আচ্ছা, উনি তো 9 মাস গর্ভে রেখে জন্ম দিয়েছে, তার থেকে কি তোর বেশি কষ্ট হওয়ার কথা নাকি? উনি আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যাবে। সন্তানের মৃত্যে নিজেকে প্রতিনিয়ত তিলে তিলে শেষ করে দিচ্ছে, আর দিন শেষে স্বামীর ভুল বুঝে অন্য কাউকে বিয়ে করেছে। ওনার উপর দিয়ে কি যাচ্ছে বুঝতে পারছিস তুই? কিছু শুনতে চাই না, চল বাহিরে যাব। আরুষ রাকিবকে নিয়ে বের হয়ে গেল। দুজন 10টা পর্যন্ত বাইরে থাকলো। রাকিব আরুষকে অনেক বোঝানোর চেষ্টা করলে আরুষ কিছু না বলল। প্লিজ এখন থাম, কানটা ঝালাপালা করে ফেলছস, বাসায় চল। আরুষ রাকিব গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। বাসার ভিতরে আসতেই ছাদের লাইটিং করা দেখে আরুষ বুঝতে পারলো পার্টি চলছে। আরুষ রাকিব ভিতরে গেল। আরুষ রাফি এক রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আরুষ রাকিব অবাক হয়ে গেল। রাফি এসে বলল, দুলাভাই, ভাইয়া তোমাদের ড্রেস এগুলো সন্ধ্যার দিকে পরে নিচে এসো। কিসের পার্টি রে? আরে ভুলে গেছো, মম ড্যাডের বিবাহ বার্ষিকী। ও শিট, আমার তো খেয়ালই নাই। আরুষ ফ্রেশ হয়ে নিল। রাকিব রুম থেকে বের হয়ে গেল আর সোজা পিছনের গেট দিয়ে বাইরে গেল। ওর মম ড্যাডের জন্য গিফট কিনে ওর রুমে লুকিয়ে রাখলো। আরুষ নিচে গিয়ে রাকিবের পাশে বসে বলল, বাবু ভালো আছো? কি বলবি সোজা বল। বের হবো চলো। খাবার খেয়ে দুইজন বের হ। মম বাহিরে খেয়ে নিব। আরুষ কথাটা বলো রাকিবকে নিয়ে চলে গেল। টুম্পা বলে ওঠে, দুলাভাই, আর উনি এত ভালো বন্ধুত্ব, অথচ সেদিন ওই রকম কেন করলো? বড় লোক আর কোথায় গরিব বোঝা লাগবে। রায়শা মা মোটেও এমন না, আরও সবসময় গরিবদের সাথে থাকতে পছন্দ করে। আমি জানি না কেন এমন করছে। আরুষের এক্স গার্লফ্রেন্ড বলে ওঠে, আরুষ, কিছু একটা হয়েছে। ও হুট করে এখানে চলে আসলো, আবার রাকিবের সাথে কোনো যোগাযোগ রাখে নাই। ওর মনে এমনভাবে আঘাত লাগছে যে ওই শহরটা ছাড়তে বাধ্য হয়েছে। আরুষ কখনোই রাকিবকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। সেই ওকে ছাড়া 7 বছর এখানে লুকিয়েছিল। সবে ওদের সম্পর্কে কথা বলতে লাগলো। আর এদিকে রাকিব আরুষ ঘোরাঘুরি করে। আর এইদিকে রাকিব আরুষ ঘোরাঘুরি করে। 3টার দিকে আরুষকে কল দিয়ে শপিং মলে আসতে বলে। আরুষ রাকিব চলে গেল। সবার সাথে শপিং করতে লাগলো। শপিং করা শেষ হলে সবে বাহিরে যায়। আরুষ আর রাফি বলল, তোমরা যাও, আমরা আসছি। 3জন চয়েস করে কিছু শপিং করে বাহিরে আসলে সবে অবাক হয়ে গেল। আরুষ রাফি রাকিব দেখে বেশ কিছুক্ষণটা ওদের সবাইকে আটক করছে। একজন তিশার মুখে বাজেভাবে ধরে আছে। তিশা ভয়ে কাঁপছে। সালেহা রহমান বলল, বাবা, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েদের কিছু করো না। আমাদের সব কিছু নিয়ে যাও, ওদের কিছু করো না। রাফি, আরুষ, তোরা পুলিশকে কল দে। ওদের দিকে তাকিয়ে গুন্ডাগুলো দৌড়ে ওদের দুজনকে ধরে সবার সামনে নিয়ে এসে বলল, পুলিশ কল দিবি? দে সাহস থাকলে। আর খুব তো দেমাগ দেখালি। আমরা না হয় একটু ওড়না ধরে টান দিয়েছি, এতে আমাদের থাপ্পড় মারলি, এখন ক্ষমা চাস কেন? সবার সামনে এখন এই 4 জনের সম্মান রেখে দেব। ওদের কথা শুনে রাকিব আরুষ হাসতে লাগলো। কি কাদের সম্মান কেড়ে নিবি? আরুষ, রাকিব পাগলের মতো হাসছে কেন? এই সময় কি হাসার সময়? মম কুল, সবাই শান্ত হও। ওই তোদের সাহস থাকলে আমার আর এই ছেলেটার গায়ে হাত দিয়ে দেখ। প্লিজ, ওদের দুইজনের কিছু করবেন না। আমার জন্য তো ঝামেলা হয়েছে। আমাকে নিয়ে যান, সবাইকে ছেড়ে দেন। আমাকে আর রাকিবকে মার তোদের সাহস থাকলে। আর সে কথা শুনে গুন্ডারা বলে, তোদের মারলে কি করবি শুনি? রাইসা বলে ওঠে, একদম না। আমার হাজবেন্ড গায়ে একটা ফুলের টোকা পড়লে এখান থেকে কেউ ফিরতে পারবি না। আর ভালোই ভালোই বলছি, সবাইকে ছেড়ে এখান থেকে পালিয়ে যা। রাইসার কথা শুনে গুন্ডারা সবাই হাসতে লাগলো। আরুষ রাকিব জোরে জোরে হাসতে লাগলো। বলল, মন খুলে হাসে, তোদের ধারণাও নাই কাদের ধরে রাখছস। হাস, মন খুলে হেসে আমাদের গালে শুধু একটা টোকা দে। আমাকে না, আরুষের গায়ে শুধু একটা টোকা দিবি তো মনে করবি তোর লাইফ এইটাই শেষ দিন। একদম না। দেখেন, আমাকে আপনারা নিয়ে যান, তাও কারোর কোনো ক্ষতি করবেন না। আমার ছোট বোন ভুলে আপনাকে থাপ্পড় দিয়েছে, ওকে ক্ষমা করে দেন। তিশার কথা শুনে গুন্ডাগুলো হেসে বলে, তোকে এমনিতে নিয়ে যাব, ওদের নাকি মার খেতে খুব ইচ্ছে করছে, একটু আদর করে দেয়। আরুষের মুখে খুশি মালো। তিশা কান্না করতে করতে বলে, প্লিজ ওকে মারবেন না, দরকার হইলে আমাকে মারেন,
তাও ওর গায়ে হাত দিয়েন না। রাকিব আরুষের কানে কানে বলে। আরুষ, তুই আদরের কণ্ঠে বল, তাহলে আপু মারপিট করতে পারে? উনি সেদিনের পর থেকে সাধারণভাবে চলে, মার খাইলে কেউ বাজে কথা বললেও প্রতিবাদ করে না। রাকিবের কথা শুনে আরুষ কান্নামাখা কণ্ঠে বলে। বউ, তোমার সামনে আমাকে মারছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। আমার অনেক ব্যথা করছে কিন্তু। কি বলে? সত্যি বউ, অনেক ব্যথা লাগছে। দেখো, আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। গুন্ডারা হাসলে হুট করে এক এক করে গুন্ডারা মাঝখানে পড়ে যেতে লাগলো। পিছনের দিকে তাকিয়ে দেখে এক এক করে সব লিডারের পায়ের কাছে এসে পড়ল। দুপন একসাথে এক লাথি দিয়ে লিডারকে ফেলে দিল। সবাই যেন হাঁ হয়ে গেল। সবাই যেন দুজনকে চিনতে পারছে না। এক এক করে রাইসা ও তিশা সবগুলোকে মেরে একজোট করে দিল। আরুষকে যে ঘুষি মারছে তার মুখে একটা লাথি মেরে মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। হাতে পাড়া মেরে ধরে পড়ল। তোর সাহস তো দেখি অনেক, এই হাত দিয়ে আমার কলেজার গায়ে হাত। তোর সাহস দেখে আমি অবাক। আমার কলেজার গায়ে হাত দিয়েছিস? লোকটার হাত একদম হাড্ডি ভেঙে ফেল। তিশা লোকটাকে মেরে ফেলতে যাবে, সাথে সাথেই আর তিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। এমনটা করো না, ভাইয়াদের মতো তোমাকে জেলে যেতে হবে। প্লিজ এমন করো না। ছাড়ো আমাকে, ওর সাহস কি করে হয়? তিশা মারতে যাবে, আরুষ টান দিয়ে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তিশাকে আরুষ বুঝাতে লাগলো। তিশার রাগ কমে গেল, নিজের জ্ঞানে ফিরে আসলো। তিশা আরুষকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। তিশাকে এভাবে কান্না করতে দেখে সবাই যেন অবাক হয়ে গেল। তিশা আরুষের সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো। আরুষ, এই বিয়ে করো না। আমি যে তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আরুষ, আমাকে মেরে ফেলো, তাও অন্য কাউকে বিয়ে করো না। আমি বেঁচে থাকতে তোমাকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না। আরুষ, আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি। আরুষ, আমি সাধারণ মানুষের মতো চলি। আরুষ, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। তিশা আরুষের পা ধরে হামাও করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো। আরুষ, আমি আর পারছি না। আরুষ, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আরুষ, আমি ওদের সবাইকে মেরে ফেলেছি। 5 বছর আমি জেলও খেটেছি। আরুষ, আমি সত্যিই ভালো হয়ে গেছি। তোমাকে ওরা না মারলে আমি কখনোই ওদের গায়ে হাত দিতাম না। আরুষ, আল্লাহর কসম, আমি এইসব থেকে অনেক দূরে। তুমি আমাকে এই কয়েকদিন দেখেছো আমি এইভাবে থাকি। আরুষ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তিশার এভাবে কান্না করা দেখে সবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আশেপাশে সব মানুষ আরুষকে তিশাকে ক্ষমা করে দিতে বলতে লাগলো। আরুষ তিশাকে তুলে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমি এটাই চেয়েছিলাম, তুমি ভালো হয়ে যাও আর 5টা মেয়ের মতো চলো। তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি, যেইটা তোমাকে ছেড়ে এসে বুঝতে পারছি। কিন্তু অতীতের এই একটা দৃশ্য আমার চোখ থেকে সরে না। ওই একটা দৃশ্য চোখের সামনে আসলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি বুঝতে পারি না আমি কি করব। আমি আমার ভিতরে থাকি না। আই এম সরি। আমি কিভাবে মেনে নিব? আরুষ, আমি যে তাকে 9 মাস পেটে রেখেছিলাম। আরুষ, আমার পাপের শাস্তি আমি পেতে পেতে আজ আমি ক্লান্ত। আরুষ, প্লিজ তুমি আমাকে আর ছেড়ে দিও না। আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, বাট পারি নাই। যদি তুমি কোনোদিন ফিরে এসে বলো, বউ চলো, আমি তোমাকে একা রেখে যাব না। প্রতিটা বার তোমার চেহারাটা আমার চোখের সামনে ভাসতো। আরুষ তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমাকে তুমি ক্ষমা করে দাও। রাগের বশে আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। ওদের কথা শুনে সবাই কানা থেকে মুখে হাসি ফুটে উঠল। রাকিব রাইসা এগিয়ে এসে বলল। আরুষ, আমি জানি তোমার মনের অবস্থা কেমন ছিল। আরুষ, আমার বোনকে আর কষ্ট দিও না। ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, ও কতটা পরিবর্তন হয়ে গেছে। ও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। সন্তানের শোক, অন্যদিকে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা। আমি আর কখনো ছেড়ে যাব না। আরুষ, বাসায় চল। সবাই গাড়িতে উঠে পড়ল। আর তিশাকে নিয়ে গাড়িতে উঠল। তিশা আরুষের কাঁধে মাথা দিয়ে হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। টুম্পার খুব কষ্ট হতে লাগলো, কিন্তু কাউকে বুঝতে দিল না। বাসে গেলে আরুষের ড্যাড বলল। আরুষ, এইসব কি? আমাদের সবকিছু
খুলে বল তো, আমাদের মাথায় কিছু ঢুকছে না। আর তিশা রাইসা ওদের তো আমি চিনতে পারছি না। সরল সোজা মেয়ে দুটোই এমন ভয়ঙ্কর কী করে হতে পারে? 1 মিনিট, সবগুলো ছেলেকে মেরে ফেলে দিল? কি হলো, চুপ করে আসস কেন? আমি সব বলছি, আজকে আমি সব খুলে বলবো। ড্যাড, বড় চাচ্চু আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল মিথ্যা অপবাদে। দাদু আমার কথা বিশ্বাস না করে চাচ্চুর কথা মতো বের করে দেয়। এসব কি বলছিস? ঠিক বলছি, চাচ্চু সব প্ল্যান করেছিল। দাদুর থেকে সব সম্পদ একা লিখে নিবে, আমি শুনে ফেললে চাচ্চু দেখে ফেলে, তখন চাচ্চু নিজের মাথা ফাটিয়ে আমার দোষ দিয়ে দাদুর কাছে অনেক ধরনের কথা বলে। দাদু আমাকে বিশ্বাস না করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে চাচ্চু আমাকে ধরে স্টেশনে রেখে এসেছিল। আমাকে ভুল বোঝায় যে দাদু আমাকে ওই বাসায় যেতে নিষেধ করছে। অনেক ধরনের কথা বলে, আমি সব বিশ্বাস করে নেই। পরে ট্রেন উঠে ঢাকা চলে যাই। স্টেশন বসে ক্ষুধায় কান্না করছিলাম, তখন রাকিবের দাদু আমাকে দেখে নিজের ভাগ্যের খাবার খেতে দিয়েছিল। সেখান থেকে ওনার পিছু নিলে ওনাদের মায়া হইলে আমাকে থাকতে দিয়েছিল। তারপর আমি বলছি আরুষ, আমি ক্লাস 10-এ পড়তাম। আমার দুইটাই ফ্রেন্ড বড়লোক মেয়েদের বিয়ে করে বিয়ে করে ঘর জামাই থাকতো। ওরা অনেক ভালো ছিল। আমি আর আরুষও চিন্তা করি এমন কিছু। আমাদের উৎসাহিত করতো। আমরা ওদের ঝালে ফেসে যাই। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে ওনাদের বাসায় যাই। বাট লাস্টে জানতে পারে রনি আমাদের বিক্রি করে দিয়েছে। আরুষ তারপর সব কিছু বুঝিয়ে বলতে লাগলো। লাস্টেরটুকু বলতেই আরুষ কান্নায় ভেঙে পড়লো। সবার চোখে পানি চলে আসলো। আরুষের ড্যাড বলে, আরুষ, এখানে মানছি বৌমার জন্য এমন কিছু হয়েছে, বাট তুই তো ওইখানে ছিলি। তারপর তো তোর মেয়েকে বাঁচাতে পারস নাই। তুই যদি না থাকতি তাহলে ওকে দোষ দিতে পারতি। এভাবে বৌমাকে ছেড়ে আসা তোর ঠিক হয়নি। তুই কি কষ্ট পেয়েছস? তার থেকে ডবল বৌমা পেয়েছে। হ্যাঁ আরুষ, এটাই একদম ঠিক করস নাই। আমাদের ক্ষমা করে দিস না। আমাদের দোষ, তোরা এই পথে চলে গিয়েছিস। ছোটবেলা থেকে যদি তোদের এত সাহস না করতাম, আজ এমন হতো না। তোরা এমন পথে যাইতি না। তোদের খোঁজ খবর রাখা উচিত ছিল। আমার ছেলেরা কোথায়? আগামীকালকে বড় ভাইয়া ছোট ভাইয়া জেল থেকে বের হবে, আর মেজো ভাইয়া দেশে আসবে। আমি আমার সন্তানদের কাছে যেতে চাই। মেজো ভাইয়া দেশের বাইরে। মেজো ভাইয়া ওইখানে ছিল না, তাই ভাইয়ার বিরুদ্ধে কিছু করতে পারে নাই। আর আমরা নিজে থেকে ধরা দিয়েছিলাম। অন্য খুনের কোনো প্রমাণ নাই জন্য মেজো ভাইয়া লন্ডন থেকে সব কেস সামলাইছে, আর আমরা গ্রামে। সবাই মিল হয়ে গেলে আরুষ তিশার রুমে চলে গেল। আগামীকাল ওর ভাইয়ের বের হইলে 4 দিন পর অনুষ্ঠান করে আরুষ তিশা রাফি তুলির বিয়ে দেয়। আরুষ তিশার ঘুমটা তুলে বলল, বউ বউ লাগছে এখন। তাই না ফাজিল কোথাকার? আরুষকে মারতে যাবে, সাথে সাথে আরুষ ধরে ফেলো। দুজন ফিক করে হেসে দিল।